তো আসলে মেসেজগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়াতে আমি আর তাদেরকে ম্যাটেরিয়ালগুলো দিতে পারি নাই। আমাকে যদি কেউ সিআর একটু কাইন্ডলি নক করেন, আমার নাম্বারটা হয়তো ওইভাবে সেভ করা নাই। স্যার দিচ্ছি স্যার। নক করলে আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, দিলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। আমি পরে অনেক সার্চ করছি, পাই নাই। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের ইন্টারনাল অডিট। দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার আন্ডার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের আন্ডারে এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। আমরা স্টার্ট করছিলাম ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল, দেন উই কভার revenue system, then purchase system, employee cost, and final one is internal audit. Internal audit complete হলে আমাদের internal control part এই সেকশনে আমাদের সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে। So after 30 or 40 minutes আমি স্টার্ট করব আরেকটা ক্লাস। পরটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডকুমেন্টেশন থেকে খুব ভালো কোয়েশ্চেন হয়। আর ইন্টারনাল ছোট্ট একটা চ্যাপ্টার, জাস্ট আমি কুইকলি গো থ্রু করে যাব। ইন্টারনাল অডিট আমরা স্টার্ট করব। এখানে কন্টেন্ট কভার করব। হোয়াট ইজ ইন্টারনাল অডিট, ইন্টারনাল অডিট অ্যাকচুয়ালি কি, ইন্টারনাল অডিট কিভাবে করে বা এটা কি করে, এবং এই চ্যাপ্টার থেকে আমরা জানার চেষ্টা করব দ্য রোল অফ ইন্টারনাল অডিট। ইন্টারনাল কন্ট্রোল যে আমরা পড়ে আসছি, এখানে ইন্টারনাল অডিটের রোলটা কি, এবং ডিস্টিংগুইশ বিটুইন দ্য রোল অফ ইন্টারনাল অডিটর এন্ড এক্সটার্নাল অডিটর। সো ইন্টারনাল অডিটর কারা, এক্সটার্নাল অডিটর কারা, এবং দুজনের রোলের মধ্যে ডিফারেন্সেস কি আছে। Then we will try to identify activities carried out by the internal auditor. What are the activities conducted or carried by internal auditor? ওটা আমরা এই চ্যাপ্টার থেকে জানার চেষ্টা করব। যদি না শুনেন আমাকে বলেন, কথা শুনতে যদি কষ্ট হয়। এখন আমরা অডিটররা অডিট ফার্ম থেকে সাধারণত যে অডিটটা করি ওইটা হচ্ছে এক্সটার্নাল অডিট। এক্সটার্নাল অডিটকে আরেকটা নামে বলা হয় হুইচ ইজ স্ট্যাটিউটরি অডিট। মানে স্ট্যাটিউটরি শব্দের অর্থ কি? বিধিবদ্ধ। বিধিবদ্ধ মানে আইনের দ্বারা করাইতে বাধ্য। If you are a company, if you are formed as a company under the Companies Act 1994, you must have audit or you must carry out your audit by a chartered accountant firm. আমাদের দেশে কোম্পানি আইন অনুযায়ী every company must be audited by any chartered accountant firm. এটা কোথায় আছে? কোম্পানি আইনে আছে। কোম্পানি আইনের সেকশন 210 থেকে 12 মোস্ট প্রবাবল আর কি। এখানে বলা আছে কোম্পানি কিভাবে অডিটর অ্যাপয়েন্টমেন্ট দিবে এবং কোম্পানির অডিটর কারা হইতে পারবে, অডিটরের কোয়ালিফিকেশন কি হবে, অডিটর কিভাবে বাদ দিতে পারবে, অডিটরের রাইট কি, পাওয়ার কি, ডিউটি কি, রেসপন্সিবিলিটি কি, এভরিথিং কোথায় আছে? কোম্পানি আইন 1994-তে। এই জন্যই শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে দিয়ে অডিট করাতে হয়, যেটা কিনা কোম্পানি আইনের রিকোয়ারমেন্ট। ইন অ্যাডিশন আপনি যদি দেখেন এটা শুধু বাংলাদেশের প্র্যাকটিস না, সারা ওয়ার্ল্ডের প্র্যাকটিস হচ্ছে, ওয়ার্ল্ডের সব দেশের প্র্যাকটিস হচ্ছে ওই দেশের লোকাল আইনই বলে দিয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে দিয়ে অডিট করাতে হবে। অ্যাকর্ডিংলি আমাদের বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে করাইতে হবে অডিট। কারণ হচ্ছে আমাদের এখানে আরো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, বাট এক একটা প্রফেশনের এক একটা প্রফেশনাল বডির স্টাবলিশমেন্টের অবজেক্টিভ হচ্ছে ভিন্ন। বাংলাদেশে আইসিএবি স্টাবলিশড হয় যে সিএ ফার্মগুলো আছে, এবং সিএ পাস করতে হলে সিএ স্টুডেন্টদেরকে 3 বছর যে আর্টিকেলশিপ পিরিয়ডটা থাকতে হয়, এই সময়টাতে তারা অডিট শিখতে পারে। এই জন্য আলটিমেটলি এদেরকে অডিটের লাইসেন্সটা দেওয়া হয়। অন্য কোনো প্রফেশনাল বডিতে এরকম আর্টিকেলশিপ সিস্টেম নাই 3 বছরের, এরকম অডিট শিখার প্রসেস নাই। দ্যাটস ওয়াই এই প্রফেশনাল বডিটাকে শুধুমাত্র অডিটের পাওয়ার দেওয়া হয়েছে আমাদের দেশে কোম্পানি আইন অনুযায়ী।
তো আইন অনুযায়ী যে অডিটটা করে ওইটাকে বলে এক্সটার্নাল অডিট। এটা কোম্পানি অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য। আর ইন্টারনাল অডিট বোঝাই যাচ্ছে এটা কিন্তু ইন্টারনাল, নট এক্সটার্নাল, মানে এটা ম্যান্ডেটরি না। কোম্পানি চাইলে ইন্টারনাল অডিট করাইতে পারে, না চাইলে করাইতে নাও পারে। এটা কোম্পানি তাদের নিজেদের সুবিধার্থে, নিজেদের বেনিফিটের জন্য অভ্যন্তরীণ নিরীক্ষা, আমাদের নিজেদের সবকিছু ঠিক আছে কিনা, আপনার কিছু নিজে নিজের টাকা পয়সা খরচ করে কাউকে দিয়ে চেক করাচ্ছেন অথবা নিজে চেক করতেছেন, এটাকে বলে ইন্টারনাল অডিট। আমরা ফর্মাল ডেফিনিশনে যাই। ইন্টারনাল অডিটকে বলা হয় an appraisal or monitoring activity established within an entity as a service to the entity. তাহলে এটা কি? এটা এন্টিটি একটা চাকরি, এন্টিটিতে একটা সার্ভিস। এটার ফাংশনের মধ্যে কি আছে? examining, evaluating and reporting to management and directors on the adequacy and effectiveness of component of accounting and internal control system. কোম্পানির ওভারঅল অ্যাকাউন্টিং সিস্টেম, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ঠিক আছে কিনা এটাই এক্সামাইন করবে, ইভ্যালুয়েশন করবে এবং ফাইনালি ম্যানেজমেন্টকে রিপোর্ট করবে। অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট আবার অ্যাকশন নিবে কিভাবে, কোনো গ্যাপ থাকলে, কোনো উইকনেস থাকলে ইন্টারনাল অডিটের মাধ্যমে ম্যানেজমেন্ট আইডেন্টিফাই করে সেটা কারেক্টিভ অ্যাকশন নিতে পারে। সো ম্যানেজমেন্ট তাদের নিজস্ব খরচে নিজেদের মতো করে স্কোপ ডিফাইন করে নিজেদের সাথে যে অডিটটা করা, এটা হচ্ছে ইন্টারনাল অডিট। এখন এক্সটার্নাল অডিটের মধ্যে আরো পার্থক্যগুলো কি আমরা আরেকটু ফর্মালি জানবো পরে। ইন্টারনাল অডিট কেন এক্সিস্ট করে? ইন্টারনাল অডিটের কাজ হচ্ছে কি? টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন অ্যাচিভিং কর্পোরেট অবজেক্টিভ। প্রত্যেকটা কোম্পানির কর্পোরেট অবজেক্টিভ থাকে। যে কোম্পানি প্রফিট ওরিয়েন্টেড, তাদের অবজেক্টিভ ম্যাক্সিমাইজেশন করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা, কোম্পানিকে কিভাবে গ্রো করে, বড় করে, ব্যবসা করে, আর্ন করে, মানে তার মেইন মোটো হচ্ছে প্রফিট। এই জন্য এটাকে আমরা প্রফিট ওরিয়েন্টেড বলি। তাহলে তাদের কর্পোরেট অবজেক্টিভ কি? সবসময় গ্রো করে, বিজনেস করবে, অ্যাসেট বাড়াবে, প্রফিট বাড়াবে, তাদের রিটেন আর্নিং বাড়বে, তাদের ক্যাপিটাল বেস ভালো হবে। এটা হচ্ছে তাদের অবজেক্টিভ। তারা কিভাবে দিন দিন বড় হবে। তো এখানেও ইন্টারনাল অডিট হেল্প করে তাদেরকে গ্রো করার জন্য, তাদের কর্পোরেট অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য, মানে কোম্পানির কর্পোরেট অবজেক্টিভের সাথে অ্যালাইন করা থাকে ইন্টারনাল অডিট। কারণ ইন্টারনাল অডিট তো কোম্পানিরই অংশ, কোম্পানির ডেভেলপমেন্ট গ্রোথে তারা ডাইরেক্ট কন্ট্রিবিউট করে। ইট ইজ ইম্পর্টেন্ট টু আস্ক হোয়াট আর কর্পোরেট অবজেক্টিভ। এই যেটা বললাম কর্পোরেট অবজেক্টিভটা কি, এটা এক একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ এক এক রকম। একটা এনজিওর অবজেক্টিভ যা হবে প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের অবজেক্টিভ তা না। তাহলে যার যে অবজেক্টিভ সেটা অ্যাচিভমেন্টের জন্য ইন্টারনাল অডিট হেল্প করে। এখন আসেন ইন্টারনাল অডিট ফর গুড কর্পোরেট গভর্নেন্স। আমরা বলি এখানে কোনো গভর্নেন্সই নাই। আজকে যদি ভালো গভর্নেন্স থাকতো, সুশাসন থাকতো, তাহলে এই কোম্পানির, এই দেশের এই অবস্থা হতো না, এই ব্যাংকিং সেক্টরের এই অবস্থা হতো না, ইন্স্যুরেন্স সেক্টরের এই অবস্থা হতো না, ফাইন্যান্সিয়াল সেক্টরের এই অবস্থা হতো না। এটা এত খারাপ অবস্থা হওয়ার পিছনে যদি আমরা 4-5টা কারণ আইডেন্টিফাই করি, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে কি? কর্পোরেট গভর্নেন্স, মানে সুশাসন ছিল না, গভর্নেন্স ছিল না। আপনি যদি গভর্নেন্স এনশিওর করতে পারেন, মানে গুড প্র্যাকটিস, গুড গভর্নেন্স, মানে কোম্পানিটা আইন মেনে চলবে, পলিসি মেনে চলবে, গুড ডিসিপ্লিন মেনে চলবে, এগুলো যদি মেনে চলে তাহলে মনে করবো আমরা তার গভর্নেন্স ভালো। তাহলে ইন্টারনাল অডিট কিন্তু ইজ ফর গুড কর্পোরেট গভর্নেন্স। একটা কোম্পানিতে যদি সুশাসন আনতে চাই, আমরা ভালো গভর্নেন্স আনতে চাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ ইন্টারনাল অডিট। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ইন্টারনাল অডিট। তাহলে কর্পোরেট গভর্নেন্সের জন্য বা সুশাসন আমি যা বললাম এটা আনার জন্য ইন্টারনাল অডিটের ইম্পর্টেন্সটা কি? Internal audit ensures good corporate governance, fine. Internal audit help করে in maintaining good system of internal control, assist in assessing and monitoring internal control policies and procedures. একটা কোম্পানিতে অনেক পলিসি থাকে, অনেক প্রসিডিউরস থাকে। তো আমার কোম্পানি সমস্ত ডিপার্টমেন্ট, আমার এন্টায়ার অপারেশনস, আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, আমার সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, এভরি ডিপার্টমেন্ট হ্যাভ দেয়ার ওন পলিসিস। এখন যদি গুড প্র্যাকটিস থাকে তাহলে প্রত্যেকে পলিসিগুলো মাইনে চলবে, প্রসিডিউরগুলো মাইনে চলবে। তো কোম্পানি বা ডিপার্টমেন্ট যদি তার এস্টাবলিশড পলিসিগুলো ঠিকমতো মেনে চলে, কমপ্লাই করে চলে, তাহলে তার এখানে কি গভর্নেন্সের অভাব হবে, সমস্যা হবে? হবে? স্যার না স্যার। হবে না। স্যার তাহলে ইন্টারনাল স্যার। অডিট কিভাবে হেল্প করতেছে? ইন্টারনাল অডিট তো পাহারাদারের মতো, তারা দেখবে কোম্পানি কি এটা মাইনে চলতেছে কিনা, না মাইনে চলতেছে কিনা, মাইনা না মেনে চললে এগুলো সে রিপোর্ট করে দিবে, ম্যানেজমেন্টকে জানাবে, বোর্ডকে জানাবে।
তাহলে ইন্টারনাল অডিট কিন্তু কোম্পানির এক ধরনের পাহারাদার মতো কাজ করে, সবকিছু মনিটর করে। তারা কিন্তু নিজেরা কাজ করে না। ইন্টারনাল অডিটরকে বলা যায় আজকে যে কটা সেলস হয়েছে এগুলোর এন্ট্রি আপনি দেন। নো, দ্যাট ইজ নট দেয়ার জব। তারা কোম্পানির রেগুলার অপারেশনাল অ্যাক্টিভিটিতে তারা ইনভলভ না। যারা অপারেশনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ তাদের কাজগুলো মনিটর করা, চেক করা হচ্ছে ইন্টারনাল অডিটের কাজ। এখন আসেন ইন্টারনাল অডিটের রোলটা কি? অ্যাক্ট অ্যাজ অডিটর ফর board reports not audited by external auditor. আমরা এক্সটার্নাল বা স্ট্যাটুটরি অডিট যখন করতে যাই, আমরা যে 100% কভার করব দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করব, আমাদের প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আমরা কোন কোন জায়গায় স্যাম্পলিং করব, কোন জায়গায় কম বেশি দেখব। এটা আমাদের অডিট স্ট্র্যাটেজি, অডিট প্ল্যানিং এর উপর নির্ভর করবে। এই জন্য আমি অনেক কিছু কভার করবো এটা বলা যায় না। কিন্তু ইন্টারনাল অডিট হচ্ছে স্পেসিফিক স্কোপ অফ ওয়ার্ক। চাইলে তারা অনেক ডেপথে অনেক কিছু করতে পারে, কারণ তারা তো কোম্পানির সাথে কাজ করে। এক্সটার্নাল অডিটররা আমরা যখন বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট অডিটর হিসেবে যাই, আমরা তো উইল নট বি ওয়ার্কিং ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। আমরা কাজ করব ওই কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য, দেশের সাথে, শেয়ার হোল্ডারদের সাথে, কমিউনিটির সাথে। সো দেশের স্বার্থ, কমিউনিটির স্বার্থ, শেয়ার হোল্ডারদের স্বার্থ সবকিছু দেখে আমরা অডিট করব স্বাধীনভাবে। আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। আমরা কি করব না করবো সেটা ম্যানেজমেন্ট বা কোম্পানি ঠিক করে দিতে পারবে না, কারণ আমরা আইনের দ্বারা অ্যাপয়েন্টেড অডিটর। আইন আমাকে তাদেরকে ঠিক করে দিয়েছে। আমাদের রেসপন্সিবিলিটি কি? আমরা সবকিছু দেখতে পারবো। সব জায়গায় আমাদের ডাইরেক্ট অ্যাক্সেস আছে। ম্যানেজমেন্ট আমাদের কোনো জায়গায় অ্যাক্সেস লিমিট করে দিতে পারবে না। ম্যানেজমেন্ট আমাকে এক্সটার্নাল অডিটরকে বলতে পারবে না তুমি এটা দেখতে পারবে। ইন্টারনাল অডিটরকে পারবে। ইন্টারনাল অডিটর তো তার নিজের পালা, তাদের নিজের পোষা, নিজের পেমেন্ট করা, নিজের এমপ্লয়ি হইতে পারে, সে বাইরে থেকে হায়ার করতে পারে। সো সে তার নিজের সাথে তাদেরকে পয়সা দিয়ে অ্যাপয়েন্ট করতেছে, তারা কোম্পানির সাথেই কাজ করবে। এই জন্য ইন্টারনাল অডিট অনেক কিছু কভার করতে পারে। Provide expertise in auditing and accounting standard and help in implementing new standard. কোম্পানিগুলা, আমাদের যতগুলা দেশে আইএস আইএফআরএস আছে, অনেক স্ট্যান্ডার্ড আছে, ল আছে, কোম্পানিতে দেখা যাচ্ছে ওরকম এক্সপার্ট লোক নাই। তারা এগুলো মাইনা হয়তো অ্যাকাউন্টস প্রিপেয়ার করতে পারে না। বাট ইন্টারনাল অডিটর যদি এক্সপার্ট লোক থাকে, তারা ম্যানেজমেন্টকে হেল্প করতে পারে। আপনারা এটা এইভাবে কমপ্লাই করেন, এইভাবে ইমপ্লিমেন্ট করেন, এইভাবে করেন, কারণ তারা তো কোম্পানির অংশ হিসাবে কাজ করে। আর এক্সটার্নাল অডিটর শুধু তারা কি মানতেছে কি মানতেছে না সেটা আইডেন্টিফাই করে দিয়ে রিপোর্ট করে দিবে। সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করে দিবে এটা এক্সটার্নাল অডিটরের দায়িত্ব না, বাট ইন্টারনাল অডিটরের দায়িত্ব, বিকজ ইন্টারনাল অডিটর ইন্টারনাল টু দ্য কোম্পানি। লিয়াজো উইথ দ্য এক্সটার্নাল অডিটরস, রিডিউসিং টাইম এন্ড কস্ট অফ এক্সটার্নাল অডিট। তারা এক্সটার্নাল অডিটর যারা যায় তাদের সাথে তারা লিয়াজো করে, তাদেরকে হেল্প করতে পারে, কোঅপারেট করতে পারে। এনশিওর এক্সটার্নাল অডিটর রিপোর্ট এভরিথিং রিকোয়ার্ড ব্যাক টু দ্য বোর্ড। এবং আমরা এক্সটার্নাল অডিটররা যখন অডিট করতে যাই, স্ট্যাটুটরি অডিটররা আমাদের রিপোর্ট গুলা যাতে ঠিকঠাক মতো বোর্ডে প্রপার চ্যানেলে যায়, এই জিনিসগুলা এটা তারা ঠিক করে দেয়। ডিস্টিংশন বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট, আমরা সরাসরি এই চকে চলে যাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট। রিজনটা যদি আমরা ইনিশিয়ালি আইডেন্টিফাই করি, কেন ইন্টারনাল অডিট করা হয়, কেন এক্সটার্নাল অডিট করা হয়। ইন্টারনাল অডিট হচ্ছে, ইন্টারনাল অডিট ইজ অ্যান অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাড ভ্যালু অ্যান্ড ইমপ্রুভ অ্যান অর্গানাইজেশনস অপারেশনস। তাহলে ইন্টারনাল অডিট কি করে? ইন্টারনাল অডিট হচ্ছে জাস্ট একটা অ্যাক্টিভিটি যেটা ডিজাইন করা হয়, যেটা কোম্পানিতে ভ্যালু অ্যাড করে, তারা কোম্পানিকে হেল্প করে, ডেভেলপমেন্টে সাহায্য করে এবং ইমপ্রুভ করে অর্গানাইজেশনের ওভারঅল অপারেশনটা আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, বিকজ এটা ইন্টারনাল অডিটের দায়িত্ব। আর এক্সটার্নাল অডিট কি করে? an exercise to enable auditors to express an opinion on the financial statements. কোম্পানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করে, এটা এক্সটার্নাল অডিটরকে সাবমিট করে, এক্সটার্নাল অডিটর নিজেরা এক্সামাইন করে, চেক করে, রিভিউ করে একটা ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন দেয়। তারা কোম্পানি কোথায় ভালো করবে, কোথায় খারাপ করবে, কোম্পানিকে পরামর্শ দেয়া তাদের কাজ নয়। তাদের কাজ হচ্ছে রিভিউ করা এন্ড চেক করা। দেখেন রিপোর্টিং টু, আপনারা আসেন তো, শুনতেছেন মনোযোগ দিয়ে? Yes, sir, আসি। আওয়াজ না পেলে তো বুঝি না, তো দেখা টাকা তো যায় না। লগ ইন করে দিয়ে আবার ঘুমাই গেলে ঝামেলা না। রিপোর্টিং টু দেখেন, হ্যাঁ হ্যাঁ, না শুনেন, অনেক ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো নিয়ে আপনাদের অনেক কোশ্চেন অ্যারাইজ হবে, এখানে সব ক্লিয়ার হয়ে যাবে, পরে আর কোশ্চেন থাকবে না। কারণ আপনারা আসবেন আলটিমেটলি অডিট প্রফেশনে, অডিটটা জানতে হবে। এবং অডিট অ্যাসুরেন্স হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কোর সাবজেক্ট। আপনার তো অডিটর হবেন, সো অডিটটাই আপনাদের মেইন সাবজেক্ট। বাকিগুলো আপনার টেকনিক্যাল স্কিল অ্যাচিভ করবেন, বাট দ্যাট ইজ ইউর কোর সাবজেক্ট। রিপোর্টিং দেখেন, ইন্টারনাল অডিট রিপোর্ট করে বোর্ড অফ দ্য ডিরেক্টরস, ম্যানেজমেন্টকে বোর্ডকে রিপোর্ট করে।
অডিট কমিটিকে রিপোর্ট করে। অডিট কমিটিকে সাব কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তারা ফাইন্যান্সিয়াল এবং অডিট ম্যাটার গুলা দেখে। আমি বলছিলাম আগেই, একটা কোম্পানির একটা বোর্ড থাকবে, বোর্ডের মধ্যে আবার একটা সাব বোর্ড থাকবে। বোর্ড মেম্বার ধরেন 15 জন, ওইখান থেকে 3 জন 5 জন দিয়ে আরেকটা কমিটি করে, ওইটা হচ্ছে বোর্ড অডিট কমিটি, বোর্ডের ডিরেক্টরদেরই একটা অংশ দিয়ে। কারণ বোর্ডের এক একটা কমিটি এক এক জিনিসপত্র দেখাশোনা করে, এক এক এরিয়া। তো বোর্ডের অডিট কমিটি যেটা, এই অডিট কমিটি কিন্তু ফাইন্যান্সিয়াল অডিট ম্যাটার গুলা দেখে। তাহলে ইন্টারনাল অডিটর সাহেব অডিট করে সরাসরি অডিট কমিটিকে রিপোর্ট করে। উনি কিন্তু ম্যানেজিং ডিরেক্টরকে করে না, কোম্পানির বসকে, এক্সিকিউশনের বসকে, এমডি সাহেব না, সিইও সাহেব না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে সিইও সাহেবকে সে রিপোর্ট না করে কেন অডিট কমিটিকে করে, বোর্ডকে করে? কারণ উনি এমন রিপোর্ট করবে যেটা সিইও সাহেবের এগেইনস্টে যেতে পারে। সিইও সাহেব বা এমডি সাহেব নিজেও তো এমপ্লয়ি, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। এমডি বা সিইও হয়তো সে 30 লাখ টাকা বেতন পায়, ম্যানেজিং ডিরেক্টর, বাট হি ইজ অলসো এমপ্লয়ি। এখন ইন্টারনাল অডিট টিম যদি কোম্পানিতে কিছু অনিয়ম পায় অডিট করে, এটা যদি এমডি সাহেবকে রিপোর্ট করে, এমডি সাহেব চিন্তা করছে, আরে আমি তো হলাম এই কোম্পানির এক্সিকিউশনের হেড, বস। কোম্পানির এত খারাপ জিনিসগুলো যদি বোর্ডের কাছে যায়, তাহলে তো আমার চাকরি থাকবে না। তাহলে উনি অনেক সময় বোর্ডের কাছে নাও পাঠাইতে পারে। এই জন্য কোম্পানির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে ডাইরেক্ট পাওয়ার দেওয়া হয়েছে, তারা এমডি সাহেবকে স্কিপ করে সরাসরি বোর্ডের কাছে রিপোর্ট করবে। এমডি সাহেব ইজ নট দ্য রিপোর্টিং বস, বাট তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টগুলো আবার এমডি দেখবে। যারা চাকরি করে তারা তো তাদের দায়িত্বের পাশাপাশি তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কিছু আছে, ওইটা আবার এমডি সাহেব দেখবে, বাট রিপোর্ট এমডি সাহেব দেখবে না। এমডি সাহেবকে স্কিপ করে সরাসরি বোর্ডে চলে যাবে। আচ্ছা, এক্সটার্নাল অডিটর রিপোর্ট করে টু দ্য শেয়ার হোল্ডার্স অফ এ কোম্পানি। আপনারা দেখবেন কোন একটা কোম্পানির অডিট রিপোর্ট কোন একটা ব্যাংকের বা লিস্টেড কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যানুয়াল রিপোর্ট বা অডিট রিপোর্টটা বাইর করেন। দেখেন অডিট রিপোর্টে সবার উপরে দেয়া আছে ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি। শেয়ার হোল্ডারদেরকে ইস্যু করে মানে কি? অডিটর কি তাহলে একটা কোম্পানি 30,000 শেয়ার হোল্ডার থাকলে প্রত্যেকটা একটা একটা অডিট রিপোর্ট দিয়ে আসে? না, অডিট রিপোর্টের মধ্যে অ্যাড্রেস করে উপরে। অ্যাড্রেসই হচ্ছে শেয়ার হোল্ডার। ওই কোম্পানির দায়িত্ব হচ্ছে ওই অডিট রিপোর্টটা ওই 30,000 40,000 শেয়ার হোল্ডার সবার কাছে অডিট রিপোর্টটা পাঠিয়ে দেয়া। তাহলে এক্সটার্নাল অডিটর অ্যাপয়েন্ট করে একটা কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে, শেয়ার হোল্ডার যত হাজারই হোক, অ্যাড্রেস করবে শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি। আর ইন্টারনাল অডিটর তো এটা ইন্টারনাল রিপোর্ট, কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা বাইরে কেউ জানে না, এটা ইন্টারনালি ম্যানেজমেন্টের কাছে, বোর্ডের কাছেই রিপোর্ট করে। রিলেশন কি? অ্যাজ ডেমনস্ট্রেটেড ইন দ্য রিজন, ইনিশিয়াল রিজনে যেটা বলা আছে, ইন্টারনাল অডিট ওয়ার্ক রিলেটেড টু অপারেশন অফ দ্য অর্গানাইজেশন, কোম্পানির ওভারঅল অপারেশনস নিয়ে হ্যান্ডেল করে। অপারেশনের সাথে রিলেটেড ইন্টারনাল অডিট, অপারেশনাল ইমপ্রুভমেন্ট কিভাবে হবে এইসব নিয়ে কাজ করবে। আর এক্সটার্নাল অডিট ওয়ার্ক রিলেটেড টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করবে, এটার উপর একটা অডিট রিপোর্ট দিবে। সো এক্সটার্নাল অডিটর্স আর কনসার্ন উইথ দ্য ফাইন্যান্সিয়াল রেকর্ডস এন্ড আন্ডারলাই দিস। রিলেশনশিপ উইথ দ্য কোম্পানি, তাহলে কার রিলেশনশিপ কি? ইন্টারনাল অডিটর সাহেবের রিলেশনশিপ হলো, ইন্টারনাল অডিটররা হলো কোম্পানির এমপ্লয়ি হইতে পারে। দেখবেন অনেক কোম্পানিতে বা ব্যাংকে, প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট আছে একটা, ওই ডিপার্টমেন্টে যারা এমপ্লয়ি তারা ইন্টারনাল অডিট করে কোম্পানি সবসময় রেগুলার। কোন কোন কোম্পানিতে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট নাও থাকতে পারে, বা ইন্টারনাল তারা বাইরে থেকে হায়ার করতে পারে। কোন একটা সিএফ আমাকে বললো, ভাই আমার 12 মাসের সবগুলো একটু চেক করে দেন, আপনাকে আমরা এই ফি দিব, বা আমার এই জিনিসগুলো চেক করে দেন, আমার এই ইনভেন্টরিটা চেক করে দেন, আমার প্রোডাকশন চেক করে দেন, আমার এই সেলস গুলা চেক করে দেন, পারচেজ চেক করে দেন, আমার কোথায় কোথায় গ্যাপ আছে, কোথায় কোথায় আমার উইকনেস আছে, এগুলো আইডেন্টিফাই করে দেন। এভাবে চাইলে বাইরে থেকে কোনো সিএ ফার্মকে বা কোনো প্রফেশনালকে হায়ার করে তারা ইন্টারনাল অডিট করাইতে পারে। আর এক্সটার্নাল অডিটর অলওয়েজ কোম্পানির বাইরে থেকে হয়, কোন একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম হয়, এর বাইরে কেউ এক্সটার্নাল অডিট করতে পারে না। তাহলে আই থিঙ্ক সবাই ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট ক্লিয়ার সবাই? এনি কোয়েশ্চেন এই পার্টে? নাই? আছে? ক্লিয়ার স্যার। নো কোয়েশ্চেন? ওকে। ইন্টারনাল অডিট আসলে কি করে? ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটিস ইউজুয়ালি ইনভলভ কি মনিটরিং ইন্টারনাল কন্ট্রোল। আমরা যে ইন্টারনাল কন্ট্রোল নিয়ে অনেক পড়াশোনা করে আসছি, ওই যে কন্ট্রোল এনভায়রনমেন্ট, কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ওই যে সবার উপরে যে একটা কম্পোনেন্ট ছিল
মনিটরিং দ্য কন্ট্রোল, তাহলে ওভারঅল একটা কোম্পানিতে যে ইন্টারনাল কন্ট্রোল ডেভেলপ করা হয়, যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম চালু থাকে, এটার মনিটরটা তারাই করে। ওই যে আপনি রাস্তা পার হওয়ার জন্য একটা ফুটওভার ব্রিজ করছেন, ওইখানে যদি পুলিশ দুজন না থাকে তাহলে কিন্তু কেউ ফুটওভার ব্রিজ দিয়ে উঠে না, নিচে দিয়ে শর্টকাট পার হয়ে যায়। তাহলে কোম্পানিতে আপনি অনেক পলিসি করছেন, অনেক প্রসিডিউর করছেন, অনেক নিয়ম চালু করছেন, বাট নিয়মগুলো ঠিক মতো মানতেছে কিনা, এই পাহারাদার দায়িত্বটা কে পালন করবে? কে করবে? ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটর। Internal audit. হ্যাঁ, দেন সে এক্সামাইন করবে কি ফাইন্যান্সিয়াল এন্ড অপারেটিং ইনফরমেশন, যেমন ফর এক্সাম্পল রিভিউইং দ্য অ্যাকাউন্টিং সিস্টেম, ক্যারিং আউট টেস্ট অফ ডিটেইল অন ট্রানজাকশনস এন্ড ব্যালেন্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য এক্সটার্নাল অডিটর ডু। এক্সটার্নাল অডিটর যা করে সে অনেক কিছু ওইরকম অনেক কিছু করতে পারে। রিভিউ অফ দ্য কোম্পানি এফিসিয়েন্সি এন্ড এফেক্টিভনেস অফ অপারেশনস, একটা কোম্পানির অপারেশনাল এফিসিয়েন্সি এফেক্টিভনেস এগুলো সে রিভিউ করে, ঠিকমতো লোকজন কাজ করতেছে কিনা, ফ্যাক্টরিতে এফিসিয়েন্সি আছে কিনা, ক্যাপাসিটি ইউটিলাইজ হচ্ছে কিনা, কোম্পানির সাথে যত রকম কাজ আছে যে কোনো কাজ ইন্টারনাল অডিটর করতে পারে। রিভিউ কমপ্লায়েন্স উইথ ল, কোম্পানি আইন 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 কানুন মাইনে চলতেছে কিনা, হ্যাঁ, আদার এক্সটার্নাল যত আছে যা কিছু আছে, এবং ইন্টারনাল ইনভেস্টিগেশনও করতে পারে। ম্যানেজমেন্ট হঠাৎ করে মনে করলো এই জায়গায় মনে কিছু একটা করাপশন হয়েছে, ইন্টারনাল টিম তোমরা আসো, এটা 7 দিনের মধ্যে কাজ করে তদন্ত করে রিভিউ করে ইন্সপেকশন করে রিপোর্ট দাও। সো তারা ইনভেস্টিগেটিভ বা এরকম কাজ, সাসপেক্টেড কোনো ফ্রড থাকলে এগুলো নিয়ে তারা কাজ করতে পারে। আচ্ছা, রিস্কের সাথে সম্পর্ক কি? অল কোম্পানিজ ফেস রিস্ক অ্যারাইজিং ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস, আমরা জানি, হুইচ ক্যান নট বি এলিমিনেটেড বাট সাচ রিস্ক মাস্ট বি ম্যানেজ বাই দ্য কোম্পানি। আমরা জানি যে এভরি বিজনেস, এভরি কোম্পানি রিস্ক ফেস করে, ইভেন এভরি পিপল রিস্ক থাকে। তাহলে আমরা রিস্কটা কি করি? উই ক্যান নট রিমুভ দ্য রিস্ক, উই ক্যান নট এলিমিনেট দ্য রিস্ক, বাট উই ক্যান ম্যানেজ। আমরা রিস্কটাকে ম্যানেজ করতে পারি না, রিডিউস করতে পারি না, কমাইতে পারি না বিভিন্ন রকম সেফটি মেজার নিয়ে। Yes, sir. Okay. So designing and operating internal control system is a key part of company's risk management. তাহলে আমরা যদি কোম্পানির ওভারঅল ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে নাইসলি ডেভেলপ করি, বিভিন্ন পলিসি, প্রসিডিউর, সিস্টেম, অনেক আইন কানুন, নিয়ম, অনেক কিছু চালু করি, তাহলে কোম্পানির কি হয়? রিস্ক অ্যাসেসমেন্টটা, রিস্ক ম্যানেজমেন্টটা ভালোভাবে কাজ করে, ইফেক্টিভলি। ডিজাইনিং এন্ড অপারেটিং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইজ এ কি পার্ট, বলতেছে কোম্পানির রিস্ক ম্যানেজমেন্টের কি পার্টই হচ্ছে কি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে ডিজাইন করে অপারেট করা। সো দিস উইল often be done by employee in their various department, although sometimes the company will hire external expertise to design the system. তাহলে কোম্পানির ভিতরে যারা ফাইন্যান্স কন্ট্রোলার, সিএফও বা আদার টপ লেভেলে যারা আছে, তারা কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডিজাইন করে কোম্পানিকে ওই তার কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছাতে বা তার কর্পোরেট অবজেক্টিভ অ্যাচিভ করতে হেল্প করতে পারে। কোম্পানির সিস্টেম ডেভেলপমেন্টে, কোম্পানিতে ডিসিপ্লিন আনার জন্য, বেটার কন্ট্রোল আনার জন্য, ভালোভাবে মনিটর করার জন্য কোম্পানির কে করতে পারে? ইন্টারনালি কোম্পানি তার ডিপার্টমেন্ট গুলা, তার কোম্পানির বসরা, তার সিএফও, ফাইন্যান্স কন্ট্রোলার এই দায়িত্বটা পালন করতে পারে। এখন কোম্পানি যদি মনে করে আমার কোম্পানিতে যারা আছে তারা এই কাজটা করার জন্য ফিট না, আমি কোন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে অ্যাপয়েন্ট করলাম যে আপনাদের যেহেতু প্রফেশনাল এক্সপার্টিস আছে, আমার এখানে কিভাবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা ডেভেলপ করা যায়, কাইন্ডলি একটু ডেভেলপ করে দেন, একটা ভালো একটা ফি দিলাম, হ্যাঁ, একটা অ্যাডভাইজারি ফি দিলাম, এটাও হইতে পারে। তাহলে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা ইন্টারনাল অডিট দুই ক্ষেত্রে কোম্পানি তার নিজস্ব লোক দিয়েও করাইতে পারে, চাইলে বাইরে থেকে হায়ারও করতে পারে। তো আমরা যারা প্রফেশনাল ফার্ম আছি, প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম আছি, আমরা শুধুমাত্র অডিট করি না, আমরা এই ধরনের অনেক অ্যাডভাইজারি কাজও করে থাকি, এবং এইসব অ্যাডভাইজারি কাজে অডিট ফি, অ্যাডভাইজারি কাজের ফি অডিট ফি থেকে অনেক বেশি। এইসব কাজে আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর অনেক স্কোপ থাকে। অডিট তো হচ্ছে আমাদের একটা গতানুগতিক কাজ, ওটা করতে করতে আমাদের সব মুখস্থ হয়ে যায়। সো এই টাইপের কাজে আমাদের ইন্টারেস্টও বেশি থাকে, আমরা এই ধরনের কাজে অনেক বেশি আমাদের এক্সপার্টিস শো করতে পারি। আচ্ছা, দ্য ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট হ্যাজ এ টু-ফোল্ড রোল ইন রিলেশন টু রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে তাদের দুই ধরনের রোল থাকে। ওয়ান কি, মনিটরিং দ্য কোম্পানিজ ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট পলিসি টু এনশিওর ইট অপারেটস ইফেক্টিভলি। সে সব ওভারঅল ম্যানেজমেন্ট পলিসিটা করবে, রিস্ক ম্যানেজমেন্টটা মনিটর করবে, এবং মনিটরিং দ্য স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেড টু এনশিওর দ্যাট দে কন্টিনিউ টু অপারেট ইফেক্টিভলি। তাহলে স্ট্র্যাটেজিও তারা মনিটর করবে। কোম্পানি যে বিভিন্ন প্ল্যান গুলা করে, স্ট্র্যাটেজি গুলো ঠিক করে, ওইটাও স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক মতো কাজ করতেছে কিনা। কোম্পানি একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান করছে,
উইদিন নেক্সট 6 মান্থ অর 1 ইয়ার আমাদের সেল 100 কোটি থেকে 150 কোটিতে নিয়ে যাব। তাহলে যেটা টার্গেট সেট করছে এটা কোম্পানির স্ট্র্যাটেজিক লেভেলের ডিসিশন ছিল। তাহলে ওই ডিসিশনটা অ্যাচিভ করছে কিনা সেটা ইন্টারনাল অডিট এসে চেক করতে পারে। যদি অ্যাচিভ করতে না পারে তাহলে হোয়াট আর দ্য রিজন why have the company failed to achieve this goal? তাহলে এটা ইন্টারনাল অডিট চাইলে অনেক অ্যানালাইসিস করে অনেক কিছু করে রিভিউ টিভিউ করে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ইন্টারনাল অডিট টু ফুল রোল আছে। একটা হচ্ছে তারা স্ট্র্যাটেজিক লেভেলেও ম্যানেজমেন্টকে হেল্প করে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং গুলো এগুলো মনিটর করতে পারে, আবার কোম্পানির ওভারঅল রিস্ক ম্যানেজমেন্টও তারা মনিটর করতে পারে। ইন্টারনাল কন্ট্রোল কি এটা নিয়ে আমাদের অনেক পড়া হয়েছে। ইন্টারনাল কন্ট্রোল, আমরা ইন্টারনাল কন্ট্রোল নিয়ে এতগুলো চ্যাপ্টার পড়ছি, স্পেশালি 5 নম্বর চ্যাপ্টারটা অনেক ডিটেইল ছিল। তাও এই চ্যাপ্টারে আবার আইসা এটা নিয়ে কিছু বলা আছে। আমি যদি জাস্ট একটু গো থ্রু করে যাই, এখানে বলছে ইন্টারনাল অডিট ইজ আনলাইকলি টু অ্যাসিস্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ সিস্টেম বিকজ its key role will be in the monitoring the overall process and in providing assurance and that the system which the department have designed meet objective and offered effectively. So it is important that the internal audit department retains objectivity toward this aspect of their role, which is why internal audit would generally not be involved in assessment of risk and the design of the system. The fact that internal control system should be monitored. If there is an internal audit department, testing controls is likely to be an important part of their role. The test that they carry out will be on the same lines as the test outlined in the previous 3 chapters. It's 6 system এবং employee cost যা পড়ে আসছে, that external auditor will carry out. However, as internal auditors are focused on all the operations of the company. They are focusing on all controls, not just ones linked ultimately to the financial statements. So the scope of that testing will be far greater than that of the external auditor. এগুলো আমরা আসলে আগে পড়ে আসছি। এখানে মূল সারমর্ম হচ্ছে ইন্টারনাল অডিটর যা করবে এটার স্কোপ অনেক বড়। ইন্টারনাল অডিটর অনেক বেশি কাজ করে, অনেক এরিয়া কভার করে, ম্যানেজমেন্টের পছন্দ মতো ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সে অনেক কিছু করতে পারে। ইন্টারনাল অডিটর যে কাজ করে এটাকে আমরা অপারেশনাল অডিটও বলতে পারি। অপারেশনাল অডিট কি তাহলে? অডিট অফ দ্য অপারেশনাল প্রসেস অফ দ্য অর্গানাইজেশন, কোম্পানির ওভারঅল অপারেশনাল প্রসেস, একটা কোম্পানি কিভাবে রান করতেছে, অপারেশন করতেছে, অপারেট করতেছে, এই জিনিসগুলো ঠিকঠাক মতো চেক করাই হচ্ছে আসলে অপারেশনাল অডিট। যদি মনে করো যে আমার অপারেশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কোম্পানিটি নাইসলি অপারেট করতেছে কিনা, অডিটরকে বললো, অডিটর চেক করলো, এটাকে একটা নাম দিল অপারেশনাল অডিট। So they are also known as management or efficiency audit. Management যদি বলে যে আমার কোম্পানি এফিশিয়েন্টলি চলতেছে কিনা এবং ম্যানেজমেন্ট তার গোল অ্যাচিভ করতে পারতেছে কিনা, ম্যানেজমেন্ট রিস্কগুলো মিটিগেট করে চলতে পারতেছে কিনা, এগুলো কিন্তু ইন্টারনাল অডিট দেখতে পারে। সো এটাকে ম্যানেজমেন্ট বা এফিশিয়েন্সি অডিটও বলা যায়। এটার প্রাইম অবজেক্টিভ হচ্ছে মনিটরিং দ্য ম্যানেজমেন্ট পারফরমেন্স, এনশিওরিং কোম্পানি পলিসি মাইনে চলতেছে কিনা। দেয়ার টু অ্যাসপেক্ট অফ এন অপারেশনাল অ্যাসাইনমেন্ট, এনশিওর পলিসিস আর অ্যাডিকুয়েট, এনশিওর পলিসিস ওয়ার্ক। একটা হচ্ছে কোম্পানিতে যতগুলো পলিসি আছে এগুলো অ্যাডিকুয়েট কিনা, মানে যথাযথ কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সাফিসিয়েন্ট কিনা, এবং আরো পলিসি লাগবে কিনা, এবং যে পলিসিগুলো আছে এটা ঠিকঠাক মতো মাইনে চলতেছে কিনা। In terms of adequacy, the internal auditor will have to review the policies of a particular department by বিভিন্ন ডিপার্টমেন্টের পলিসিগুলো পড়ে দেখবে, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করবে, জানবে, যাই না সে বুঝে নিবে। দেন auditor will have to assess whether the policies are adequate এবং ডিসাইড করবে যে কোম্পানিতে যতগুলো পলিসি আছে পলিসি যথেষ্ট আছে কিনা নাকি আরো লাগবে, এটা অডিটর রিভিউ করে বলে দিতে পারে। আদার ফাংশন যেমন স্পেশাল ইনভেস্টিগেশন বা সাসপেক্টেড কোনো ফ্রড যদি থাকে, এটা ইন্টারনাল অডিটর আইডেন্টিফাই করে দিতে পারে, চেক করে তারা অডিট করে। আমাদের মোটামুটি শর্টে এই চ্যাপ্টার শেষ। এখন আমরা এখানে জাস্ট কয়টা স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করি। It is possible to buy an internal audit services from an external organization. Is it true or false? কথা বলেন। ট্রু হবে স্যার। As objectivity is a key issue for internal auditors, they are likely to routinely be involved in operational activities. পারে? Operational activities সাথে ইনভলভ হতে পারে ইন্টারনাল অডিটর? না স্যার। না স্যার। Internal audit is not a recognized way of ensuring good corporate governance.
False. True or false? False. Sir, False false. না? False, sir. False, no? False. কারণ internal audit তো good for corporate governance. Yes, sir. আচ্ছা। আচ্ছা, Lightning House has an organizational structure which includes accounting, human resource, internal audit, and audit committee. Which department should not be involved in determining pay rises? Internal audit, sir. হ্যাঁ, থ্যাংক ইউ। এটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার ছিল, সো এটা কমপ্লিট। আমরা এরপরে ডকুমেন্টেশন চ্যাপ্টারে যাব। স্টার্ট করে দিব নাকি এখন এই চ্যাপ্টারের পরে ব্রেক নিব? বলেন, নাকি স্টার্ট করে ব্রেক দেব? Start করে break দেবো, sir. স্যার 8টা হয় জোরে বলতে হবে, জোরে জোরে। 8টা 30 করে দিলে হয়। ওকে, তাহলে আমরা একটা ব্রেক দিই। এক চ্যাপ্টার যেহেতু শেষ হয়ে গেছে, আপনারা এটা একটু ইয়ে করেন, যারা এই কি বলে নামাজ পড়ে নিতে পারেন। আমরা 8টা 30-এ স্টার্ট করবো আবার। ডাউনলোডে হয় না। ডকুমেন্টেশনটা আসলে আমরা অডিটররা যখন অডিট করি, অডিটরদের জন্য অডিট ডকুমেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কোনো একটা কোম্পানি অডিট করে আসছি, যখন আমরা অডিট রিপোর্ট দেব, the audit report should be supported by proper audit evidence or audit documents বা ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার। এই জন্য আসলে অডিট ডকুমেন্টেশনের ইম্পর্টেন্সটা অনেক বেশি। তাহলে আমরা এই চ্যাপ্টারে জানবো হোয়াট ইজ দ্য পারপাস অফ ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনের পারপাসটা কি, ফর্ম এন্ড কন্টেন্ট অফ অডিট ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনের কি ফর্মে হইতে পারে, কন্টেন্ট কেমন হবে, সেফ কাস্টোডি এন্ড রিটেনশন অফ ডকুমেন্টেশন, ডকুমেন্টেশনটার কাজ সেফ কাস্টোডি কিভাবে এনশিওর করবে এটা এবং কতদিন রাখতে হবে অডিট ডকুমেন্টস, ওনারশিপ এন্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন। আচ্ছা, পারপাসে যেটা বলা হচ্ছে, আমাদের যত অডিট ওয়ার্কস আছে বা অ্যাসুরেন্স ওয়ার্কস আছে মাস্ট বি ডকুমেন্টেড। তাহলে ওয়ার্কিং পেপারস কে বা অডিট ডকুমেন্টেশনকে ডকুমেন্টসকে আমরা বলি tangible evidence of work done in support of the conclusion. আমরা যখন একটা অডিট স্টার্ট করি, যখন একটা অডিট কন্ডাক্ট করি বা ক্যারি আউট করি, এট দ্য এন্ড অফ দ্য অডিট আমরা ইস্যু করি একটা অডিট রিপোর্ট। যে অডিট রিপোর্টটা ইস্যু করব, এই অডিট রিপোর্টটার আমার সাপোর্টিং কি, এটার আমার অডিট রিপোর্টটা দিচ্ছি এটা কিসের ভিত্তিতে দিচ্ছি, আমাকে এই অডিট অপিনিয়নের সাপোর্ট হিসেবে আমি কি মেনটেন করতেছি। কেউ যদি বলো তুমি অডিটটা কিভাবে করছো, অডিট অপিনিয়নটা তুমি কিসের ভিত্তিতে দিছো, বললাম আমি অনেক কিছু চেক করছি, অনেক কিছু দেখছি, রিভিউ করছি, ইন্ডিপেন্ডেন্টলি রিভিউ করছি, রিভিউ করে আমার রেজাল্ট যেটা আসছে রেজাল্টের বেসিসে আমি অপিনিয়ন দিচ্ছি। বলবো তুমি যে রিভিউ করলা, তোমার যে রেজাল্ট এটা কিভাবে দেখাবা, তখন আমরা আমার অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারটা দেখাতে পারি। এই জন্য অডিট ডকুমেন্টেশনটার ইম্পর্টেন্স অনেক বেশি। শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. জি স্যার। আচ্ছা, audit documentation or working paper should provide a sufficient and appropriate record of the basis for the assurance providers report. Assurance providers মানে আমরা অডিটরের কথাই বলা হচ্ছে। আমরা অডিটর সাহেব যে অডিট রিপোর্টটা দিচ্ছে, ইন সাপোর্ট টু দ্য অডিট রিপোর্ট আমাদেরকে সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স বা রেকর্ড রাখতে হবে। এখন হোয়াট ইজ সাফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস? সাফিসিয়েন্ট মানে এটা অ্যাজ এন অডিটর ইউ হ্যাভ টু ডিসাইড আপনি কতটুকু রাখবেন, কতটুকু ডকুমেন্টস মেনটেন করবেন, কি পরিমাণ মেনটেন করবেন।
দ্যাট ইজ ইউর ডিসিশন সাফিসিয়েন্সি এনশিওর করবেন আপনি অ্যাজ এ অডিটর। অ্যাপ্রোপ্রিয়েটনেস হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো মেনটেন করতেছেন, আপনি কয়েক বস্তা ডকুমেন্টস রাখছেন বাট ডকুমেন্টস গুলা অ্যাপ্রোপ্রিয়েট না, ভুলভাল এভিডেন্স রাখছেন, এটা কোয়ালিটি লেস এভিডেন্স রাখছেন, তাহলে ওটাকে আপনি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবেন না। অনেক সময় আননেসেসারি 10 পাতার থেকে নেসেসারি 1 পাতা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা বুঝতে পারছি যে অ্যাপ্রোপ্রিয়েটনেসটা কি, মানে আপনি যে এভিডেন্সটা রাখবেন, ওয়ার্কিং পেপারসটা রাখবেন, দ্যাট শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এভিডেন্স দ্যাট এঙ্গেজমেন্ট ওয়াজ পারফর্ম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্ট্যান্ডার্ড এন্ড অ্যাপ্লিকেবল লিগ্যাল এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। আমরা যারা অডিটররা অডিট করি, আমাদের জন্য একটা গাইডলাইন আছে, স্ট্যান্ডার্ড আছে টু ফলো ডিউরিং অডিট। কি অডিটিং স্ট্যান্ডার্ড? ISA, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং। ওইখানে আমাদের সমস্ত স্ট্যান্ডার্ড গুলো ফলো করে আমরা অডিট করি। তাহলে আমাকে I must have evidence in my working file that I have conducted the audit in compliance with the applicable laws and regulatory requirements. তাহলে আমি যে সমস্ত IFRS গুলো কমপ্লাই করে অডিটটা করেছি, ডিউরিং দ্য অডিটর আমি যে সমস্ত অডিটিং স্ট্যান্ডার্ড গুলো মেনে চলেছি অ্যাজ এ অডিটর, ওইগুলো আমাকে আমার অডিট ওয়ার্কিং ফাইলে রাখতে হবে এভিডেন্স হিসাবে। দ্য অডিট শুড বি প্রিপেয়ার্ড অন এ টাইমলি বেসিস। প্রত্যেকটা অডিটের টাইমলাইন থাকে। কোম্পানি আইনেই বলা আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইনে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে, ব্যাংক কতদিনের মধ্যে অডিট শেষ করতে হবে, লিস্টেড কোম্পানি কতদিনের মধ্যে করতে হবে, অন্যান্য কোম্পানিগুলো কতদিনের মধ্যে করতে হবে। সো দেয়ার ইজ এ স্পেসিফিক টাইমলাইন অর ডেডলাইন। সো অ্যাজ এন অডিটর আমাদের সবসময় মাথা রাখতে হবে, অডিট শুড বি কমপ্লিটেড উইদিন দ্য টাইমলাইন অর স্পেসিফিক ডেডলাইন যেখানে দেয়া আছে। স্যার Definition বি নাম্বারটা একটু বলেন। আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি অডিট স্ট্যান্ডার্ড মেনে করেছেন। অডিট এঙ্গেজমেন্টটা ইউ হ্যাভ পারফর্ম দ্য অডিট এঙ্গেজমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ডস এন্ড ল। আমি যখন অডিট করতে যাব, আমার জন্য অডিটিং স্ট্যান্ডার্ড আছে। আমি অডিটটা কিভাবে প্ল্যান করব, কিভাবে প্রোগ্রাম করব, কিভাবে চেক করব, কিভাবে ভেরিফাই করব, এগুলোর জন্য তো অডিটিং স্ট্যান্ডার্ড। আমার অডিট ওয়ার্কিং ফাইলে এভিডেন্স থাকতে হবে যে আই হ্যাভ কন্ডাক্টেড দ্য অডিট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে কি বলা আছে, আমি কিভাবে অডিট করছি, ওই ডকুমেন্টস গুলো আমাকে রাখতে হবে এভিডেন্স হিসাবে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, এখানে যদি আমি ডেফিনিশনটা একটু গো থ্রু করি, অডিট ডকুমেন্টেশনটাকে বলা হচ্ছে যে রেকর্ড অফ প্রসিডিউরস পারফর্ম, মানে আপনি যে অডিটগুলো কাজগুলো করছি, এটা রেকর্ডটাই হচ্ছে আসলে আমার এভিডেন্স। আমি যে কাজ করলাম, রেকর্ড হিসেবে আমি কি রাখলাম। আপনি কোনো একটা কিছু পারচেজ করছেন, আপনি রেকর্ড হিসেবে কি রাখতেছেন, আপনার ইনভয়েসটা আছে, বিলটা আছে, এরকম অডিট করার সময় আপনাকে কিছু না কিছু রেকর্ড হিসেবে রাখতে হয়। অডিট ডকুমেন্টেশন কি সার্ভ করে? অ্যাসিস্ট অডিট প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। তাহলে আমি অডিট প্ল্যান করব এবং অডিটটা কিভাবে প্ল্যান প্রোগ্রাম করব এবং এক্সিকিউট করব, কিভাবে কাজটা করব, এখানে অডিট ডকুমেন্টেশনের গুরুত্ব আছে। ফ্যাসিলিটেট সুপারভিশন এন্ড রিভিউ। ওভারঅল আমি যদি একটা অডিট টিমকে পাঠাই একটা কোম্পানিতে অডিট করার জন্য, আবার আমার ম্যানেজার থাকতে পারে, সুপারভাইজার থাকতে পারে, তারা অডিট টিমটাকে সবসময় সুপারভাইজ করবে এবং অডিট ওয়ার্কগুলো রিভিউ করবে, ওটারও কিন্তু ডকুমেন্টেশন রাখতে হবে। ডেমনস্ট্রেট কমপ্লায়েন্স উইথ, যে সমস্ত ISA গুলা মেনে অডিটটা করছে কিনা, ওটার ডকুমেন্টেশন রাখতে হবে। প্রোভাইড ফিউচার রেফারেন্স ফর অডিট। আমি যদি অডিট ডকুমেন্টস রাখি, ভবিষ্যৎ রেফারেন্স হিসেবে কাজ করবে। এখন আমাদের দেশে কিছু কিছু অডিটর বিপদে আছে, অনেকে বিপদে আছে। কেন? বলে যে গত 15 বছর 17 বছরে তুমি তো এই কোম্পানিগুলো অডিট করছো, এই ব্যাংকগুলো অডিট করছো। আজকে যে ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে, এটা তো একদিনে বন্ধ হয় নাই। তো তুমি অডিট করছো, তোমার অডিট রিপোর্টটা চেক করে দেখি, লাস্ট 5 ইয়ার্স এর অডিট রিপোর্ট চেক করে দেখছি, তুমি তো ইউ হ্যাভ ইস্যুড ভেরি নাইস অডিট রিপোর্ট। তোমার কোন রকম অডিট অবজারভেশনস ছিল না, কোনো নেগেটিভ অডিট ফাইন্ডিংস তুমি তোমার অডিট রিপোর্টে দাও নাই। তার মানে কি এই ব্যাংকগুলো, এই কোম্পানিগুলো অ্যাবসলিউটলি ওকে ছিল ওই সময়? এখন অডিটর জবাব দিবে কিভাবে? অডিটর যদি ঠিকমতো কাজ করতো, তখন তার অডিট ডকুমেন্টস থাকতো, রেফারেন্স থাকতো, প্রপার
এভিডেন্স থাকলে স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করলে এখন সে জবাব দিতে পারতো যে হ্যাঁ আমি কাজ করছি, দেখো আমার ডকুমেন্টস দেখো, আমি এভাবে চেক করছি, আমার স্যাম্পলিং এ আমার চেকে এটা আইডেন্টিফাই হয় নাই। কারণ অডিটে সবকিছু আইডেন্টিফাই হবে, দ্যাট ইজ অলসো নট নেসেসারি। অডিটিং স্ট্যান্ডার্ড ওইভাবে বলা আছে, অডিট ইজ কন্ডাক্টেড অলওয়েজ অন টেস্ট বেসিস। স্যাম্পলিং করে করা হয়। একটা কোম্পানি আপনি সারা বছর কাজ করবেন 12 মাস ধরে, আমি যেহেতু এক মাসে সব চেক করতে পারবো না, তাহলে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করে কিভাবে কি করবো, আমার অডিটিং স্ট্যান্ডার্ড আমাকে গাইডলাইন দিয়েছে। তা আমি যদি অ্যাটলিস্ট অডিটিং স্ট্যান্ডার্ডের গাইডলাইনটা মেনে, আইন মেনে অডিট করে কাগজপত্র মেনটেন করি, তাহলে ভবিষ্যতে কেউ যদি আমার অডিট নিয়ে কোশ্চেন রেজ করে, আই উইল বি এবল টু রেসপন্ড। আমি কোশ্চেন রেজ করলে আমাকে কেউ চার্জ করলে আমি রেসপন্ড করতে পারবো, আমি ডিফেন্ড করতে পারবো বাই কি দিয়ে, অডিট ডকুমেন্টেশন দিয়ে, আমার ওয়ার্কিং পেপার দিয়ে। সাপোর্ট কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড এক্সটার্নাল ইন্সপেকশন। প্রত্যেকটা ফার্মে নিজেদের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে। যেমন আমার ফার্মে একটা ডিপার্টমেন্ট আছে কিউআইডি, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। তারা কি করে, প্রত্যেকটা অডিট টিম যখন অডিট করে এসে অফিসে অডিট রিপোর্ট তৈরি করে, ওয়ার্কিং ফাইল গুছায়, অডিট রিপোর্টটা দেওয়ার আগে আমার কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের কাছে যেতে হবে। তারা চেক করে দেখবে অডিট ডকুমেন্টেশন তৈরি করে, অডিট ওয়ার্কিং পেপার তৈরি করে, অডিট গুলো প্রপারলি কন্ডাক্ট করছে কিনা। একটা গ্যাপ আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট ইস্যু করতে দিবে না, আটকাই দিবে। তাহলে অডিট ডকুমেন্টেশন থাকে মাঝে মাঝে না, রেগুলারলি সবগুলো অডিট ফার্মে গিয়ে তাদের অডিট ওয়ার্কিং ফাইল চেক, তারা অডিট স্ট্যান্ডার্ড কমপ্লাই করে অডিট করছে কিনা, অডিট ওয়ার্কিং ফাইল মেনটেন করছে কিনা। তো আমি যদি ডকুমেন্টেশন প্রপারলি মেনটেন করি, এরকম আইসিবি আসুক, এফআরসি আসুক, বাংলাদেশ ব্যাংক আসুক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসুক, যেই আসুক না কেন, আমি আমার ডকুমেন্টেশন দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে পারবো যে ইয়েস আই হ্যাভ কন্ডাক্টেড দ্য অডিট ইন কমপ্লায়েন্স উইথ দ্য অডিটিং স্ট্যান্ডার্ডস। এক্সটার্নাল যে কোনো ইন্সপেকশন যদি হয়, তাহলে অডিটর সবকিছু ডিপেন্ড করতে পারবে যদি তার প্রপার অডিট এভিডেন্স থাকে। যদি না থাকে সে ডিপেন্ড করতে পারবে না। ক্লিয়ার সবাই? Yes, sir. Clear. কি কম্পোনেন্ট, অডিট ডকুমেন্টেশনের কম্পোনেন্ট কি? সামারি অফ সিগনিফিকেন্ট ম্যাটার্স আইডেন্টিফাইড। আমি যখন কোনো একটা কোম্পানিতে অডিট করতে যাব, ব্যাংক হোক, ইন্স্যুরেন্স হোক, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হোক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক, বিদেশি কোম্পানি হোক, আমরা ডকুমেন্টেশন কি করি? সিগনিফিকেন্ট ম্যাটার্স। আমাদের অডিটে যদি অনেকগুলো ম্যাটার, 50টা ম্যাটার আইডেন্টিফাই হয়, কোম্পানিতে হাজার হাজার ইস্যু আছে, তা আমি 20টা 30টা সিগনিফিকেন্ট ম্যাটার আইডেন্টিফাই করছি, এখানে এই বড় বড় ইস্যুগুলো আছে যেটা আমার অডিটে প্রপারলি অ্যাড্রেস করতে হবে, তাহলে ওটা আমি সামারি করে রাখতে পারি ডকুমেন্টেশনে। অডিটর্স কনক্লুশন অন কি ইস্যুস। কিছু কিছু ইস্যুস আমি যে অ্যারাইজ করলাম, আমি 2-3 মাস ধরে অডিট করে বড় বড় অডিট ইস্যু আইডেন্টিফাই করছি, অনেক বড় বড় প্রবলেম আইডেন্টিফাই করছি, বাট প্রবলেমগুলো এট দ্য এন্ড অফ দ্য অডিট সলভ হয়ে গেছে। কিভাবে সলভ হয়ে গেছে? আমি বললাম তুমি রেভিনিউ তো এখানে 50 কোটি টাকা কম দেখিয়েছো, ইউ হ্যাভ টু মেক দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। তুমি জার্নাল দিয়ে আবার 50 কোটি কারেকশন করো, কারেক্টিভ অ্যাকশন নাও। যদি ইফ ম্যানেজমেন্ট ইজ এগ্রিড এন্ড মেক দ্য কারেক্টিভ অ্যাকশন, দেন আই ক্যান কি করতে পারি, আমি এটা ছেড়ে দিতে পারি। আমি তো পুলিশ না, আমি তার এখানে ভুল আইডেন্টিফাই করছি, ভুলটা তাকে কমিউনিকেট করছি, সে কারেকশন করে দিয়েছে, তাহলে তো তার সাথে আমার মারামারি করার কিছু না, অডিট রিপোর্টে আমার নেগেটিভ কিছু দেওয়ার নাই। আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করে চুপচাপ চুরি করে নিয়ে আসলাম, আমি অডিট রিপোর্ট দিয়ে দিলাম, দ্যাট ইজ নট দ্য কি প্রসেস, ওইটা প্রসেস না। আপনি অডিট ইস্যু আইডেন্টিফাই করবেন, ম্যানেজমেন্ট বলবেন যে ম্যানেজমেন্ট তোমার এখানে এই অনিয়ম, এই অন্যায়, এটা পাইছি, এটা যেটা সলভ করার অপশন আছে সলভ করে দিতে হবে। অ্যাকাউন্টিং ইস্যু, অ্যাকাউন্টিং এসে প্রফিট কম দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে, সে যদি আমার সাথে এগ্রি করে, হয়তো তার ভুল হইতে পারে, কারেক্টিভ অ্যাকশন নিয়ে নে, ফাইন। এরকম যেসব ইস্যু আমি অডিটের সময় আইডেন্টিফাই করছি, ইস্যুগুলো আবার কিভাবে সলভ করছি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ওগুলো আমাকে অডিট এভিডেন্সে রাখতে হবে, ওয়ার্কিং ফাইল রাখতে হবে। কারণ ওয়ার্কিং ফাইল দেখা যাচ্ছে আপনি 100 কোটি টাকার প্রবলেম পাইছেন, কিন্তু পরে আপনি অডিট অপিনিয়ন দিচ্ছেন ক্লিন, তাহলে 100 কোটি আপনি সলভ করলেন কিভাবে? হ্যাঁ, আপনি তার সাথে ফর্মাল মিটিং করছেন, তাকে জানাইছেন, কমিউনিকেট করছেন, সে আবার কারেক্টিভ অ্যাকশন নিয়েছে, কি জার্নাল দিয়েছে, বাউসার কি আছে, এগুলোর কপি টপি রেখে আপনাকে স্যাটিসফাই করতে হবে। ডকুমেন্টেশন অফ প্রফেশনাল জাজমেন্ট এক্সারসাইজড।
আমি কিছু কিছু ক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু এক্সারসাইজ প্রফেশনাল জাজমেন্ট। অনেক অনেক ইস্যুতে আমাকে কোনো স্পেসিফিক গাইডলাইন নাই। আমি এখানে কয়টা চেক করব, কোনটা চেক করব, কোনটা চেক করব না, কত পার্সেন্ট রিভিউ করব, কোনটা ম্যাটেরিয়ালিটি, কোনটা ম্যাটেরিয়ালিটি না, দ্যাট ইজ মাই ওন জাজমেন্ট। তা আমি জাজমেন্ট কিভাবে করছি, এখানে আমি কিছু অ্যাজাম্পশন ধরে নিয়েছি কিনা, সবকিছু আমাকে ডকুমেন্টেশন রাখতে হবে। আপনি দেখবেন আপনি যখন একটা ম্যাথ করবেন, কিছু কিছু আপনাকে অনেক সময় অ্যাজাম্পশন ধরে নিতে হয়, অনেক সময় অ্যাজাম্পশন ধরে নিতে হয় না। হ্যাঁ স্যার। Yes, sir. অ্যাজাম্পশনটা আমরা কি করি, তখন আমাদেরকে নোটে দিয়ে দিতে হয় যে আপনার ম্যাথটা চেক করবে, সে মনে করবে যে আপনি এটাকে আপনি অ্যাজিউম করে নিয়েছেন। তাহলে আপনি যে জাজমেন্ট অডিটে, আমরা যখন জাজমেন্ট অ্যাপ্লাই করি, অডিটর হিসেবে বলা হয়েছে, অডিটরকে পাওয়ার দেওয়া হয়েছে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর প্রফেশনাল জাজমেন্ট। যেখানে আপনি কনফিউশনে থাকবেন, আইনে কিছু বলা নাই, কোথাও কিছু বলা নাই, দেন কি করবেন, দেন অ্যাপ্লাই ইউর জাজমেন্ট, অ্যাপ্লাই ইউর কমন সেন্স। তো আপনি যে আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করছেন, এখানেও তো কিছু একটা অ্যাজাম্পশন আপনার আছে, দ্যাট শুড বি ডকুমেন্টেড। রেকর্ডস অফ ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন এন্ড রেসপন্স। আমরা অনেক সময় ম্যানেজমেন্টের সামনে অনেক কিছু নিয়ে অনেক ডিসপিউট থাকে, অনেক কিছু বার্গেইন করি, অনেক ইস্যু নিয়ে যুক্তি তর্ক থাকে, ফাইনালি দেখা যাচ্ছে আমরা একটা এগ্রিমেন্টে আসছি, দ্যাট শুড বি ডকুমেন্টেড। ম্যানেজমেন্টকে বলতে হবে যে ইউ হ্যাভ টু ইস্যু এ রিপ্রেজেন্টেশন লেটার। তুমি যেটা বলছো এটা আমাকে রিটেন লিখে আমাকে ডিক্লেয়ার করে দাও, সাইন করে। ফাইনালি যে সলিউশন হলো, সলিউশনটা কিভাবে হলো, এটা যে এগ্রি করলো বা ডিসএগ্রি করলো, ওটার উপর সে একটা রিপ্রেজেন্টেশন লেটার আপনাকে লিখে দিবে, লিখিত দিবে, ওটা আপনি ডকুমেন্টেশন হিসেবে রাখবেন। এগুলো হচ্ছে দিস আর দ্য কি কম্পোনেন্ট অফ অডিট ডকুমেন্টস। আচ্ছা, ইম্পর্টেন্স অফ প্রপার ডকুমেন্টেশন। তাহলে একটা অডিটে ডকুমেন্টেশনটা এত গুরুত্বপূর্ণ, বিকজ কোনো বিপদে পড়লে, কেউ কোনো চ্যালেঞ্জ করলে, কেউ আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে, তাহলে আপনি ডিফেন্ড করতে পারবেন, বিকজ ওই সময় আপনার ইট উইল বি ওয়ার্কিং অ্যাজ এ ক্রিটিক্যাল ডকুমেন্ট। আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকলে আপনি অনেক কিছু ডিফেন্ড করতে পারবেন, কোনো ডকুমেন্ট না থাকলে আপনি কিছু ডিফেন্ড করতে পারবেন না। কারোর সাথে কোনো লিগ্যাল ডিসপিউটে যাচ্ছেন, আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, মুখোমুখি আপনি কোনো কিছু এস্টাবলিশ করতে পারবেন না, পারবেন? No, sir. অ্যাভয়েড রেগুলেটরি ইন্সপেকশন। ওই বায়াসটা কি বলতেছি, এনশিওর ট্রান্সপারেন্সি ইন ডিসিশন মেকিং। আপনি ডিসিশন মেকিং এ আপনার ট্রান্সপারেন্সি এনশিওর করে যদি অডিট ডকুমেন্টস থাকে, তাহলে বায়াসনেসটা কি দেখেন, একটা সিনারিও দেওয়া হয়েছে। A financial institution collapsed due to fraud in 2025. 2025 সালে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বন্ধ হয়ে গেছে, কলাপস করছে। During an inspection, regulators review and audit performed in 2022. 25 সালে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, রেগুলেটর রিভিউ করতে গেছে। ধরেন কোন একটা ব্যাংক 2025 বন্ধ হয়ে গেছে, এখন বিভিন্ন রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক, দুদক বা বিভিন্ন রেগুলেটরি এজেন্সি, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি এখানে কেন কি ঘটনা করছে ইন্সপেকশন করতে গেছে। যাই বলতেছে যে 25 বন্ধ হয়েছে, যেহেতু দেখি 22-23 থেকে ঘটনা দেখে আসি, তখন সে 22 ডকুমেন্টস সব রিভিউ করছে 2022 সালের। উইদাউট প্রপার ডকুমেন্টেশন, ইন্সপেক্টর মেসেজ দ্য ফ্রড শুড হ্যাভ বিন অবভিয়াস। ডকুমেন্টেশন না থাকে তাহলে আপনাকে বলতে পারে যে আপনি 2022 সাল তো ঠিকঠাক মতো কাজ করেন নাই, কারণ আপনার কাছে ডকুমেন্টস নাই, কোনো কিছু নাই। 2022 সে ইন্সপেকশন করে এটা আইডেন্টিফাই করছে, এবং ওই সময় কোন একটা কিছু ফ্রড হয়েছে এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই। However, if the audit team documented the risk assessment, evidence review, and professional judgment, they can defend their conclusions, providing that their work was appropriate at that time. এখন 2022 সালে আপনি অডিটর ছিলেন, বাট ওই সময় আপনি প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করছেন, প্রপার ডকুমেন্টেশন ছিল, প্রপার অডিট এভিডেন্স ছিল, আপনি স্ট্যান্ডার্ড মেনে কাজ করছেন, সবকিছু আপনার কাছে আছে, প্রপার ডকুমেন্টেশন আছে। এখন চাইলে আপনাকে ডাইরেক্ট ব্লেম দিতে পারবে না। আপনি বলবেন যে ভাই 2022 সালে আমি যে অডিট করছি আমি সমস্ত আইন মেনে কমপ্লাই করে অডিট যা এভিডেন্স রাখতে বলছে আমি সব পাইছি, সব আমাকে দিছে। এখন এগুলা যে জিনিস, কিছু জিনিস আমাকে দিছে, এটা তো আমার কাছে জেনুইন মনে হয়েছে। আপনি অনেক কিছু দেখাতে পারবেন যে আপনি কাজ করছেন, কিন্তু আপনি কিছুই দেখাতে পারলেন না। ওই বছর আপনি ম্যানেজমেন্টের সাথে মোটামুটি ভালো চা নাস্তা খেয়ে, খাবার দাবার খেয়ে, গল্প টল্প করে অডিট রিপোর্টটা সাইন করে দিয়েছেন, ভালো মতো কাজ করেন, তাহলে আপনি বিপদে পড়বেন।
বাট আপনি যদি প্রপার ডকুমেন্টেশন অডিট ওয়ার্কিং ফাইল দেখাতে পারেন তাহলে আপনি ডিফেন্ড করতে পারবেন আই হ্যাভ ডিসচার্জ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড। বাট অডিটের আপনি তখন ইনহারেন্ট লিমিটেশন গুলো বলবেন, দেখেন এই অডিটরের কিছু লিমিটেশন আছে, আমি তো 100% চেক করতে পারি না, আমি যেগুলো চেক করি না ওগুলাতে ঘটনা ঘটছে। তো দ্যাট ইউ হ্যাভ টু প্রুভ বাই ইউর ডকুমেন্টেশনস। Strong audit documentation protect auditors from unfair criticism and ensure regulatory fairness, reinforcing compliance with the international standards on auditing. If you have a strong audit documentation, that will protect you from unfair criticism. আপনার যদি proper audit procedure যদি আপনি if you apply proper audit procedure during audit, if you obtain proper audit documentation, if you prepare proper audit working papers, if you have a very good audit working file, তাহলে আপনি আপনাকে সেভ করতে পারবেন আনফেয়ার ক্রিটিসিজম থেকে। আপনার যদি ওই স্ট্যান্ডার্ডের অডিট আপনি করতে পারেন তাহলে আপনি যে কোনো রকম ক্রিটিসাইজ আপনাকে কেউ করতে পারবে না, আপনি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিলে আপনি ইজিলি ডিফেন্ড করতে পারবেন বাই ইউর অডিট ডকুমেন্টেশন অর সাপোর্টিং ডকুমেন্টস। ক্লিয়ার সবাই? Yes, sir. Yes, sir. Yes, sir. ফর্ম এন্ড কন্টেন্ট অফ ডকুমেন্টেশন। তাহলে ডকুমেন্টেশনের ফর্ম কি হবে, কন্টেন্ট কি হবে, কোন ফর্মে রাখবো আমরা? Audit working papers must be sufficiently complete and detailed to provide a clear understanding of the engagement. তাহলে আপনি আপনার এঙ্গেজমেন্টটা অডিট এঙ্গেজমেন্টটা যে আপনি প্রপারলি কন্ডাক্ট করছেন, ভালোভাবে করছেন, এটা বোঝানোর জন্য যে পরিমাণ রাখার দরকার ওই পরিমাণ আপনাকে রাখতে হবে সাফিসিয়েন্টলি ডকুমেন্টেশন। Since not everything can be recorded, auditor must apply professional judgment. আপনার পক্ষে তো একটা কোম্পানিতে বা একটা ব্যাংকে অডিট করতে গিয়ে 10 টাকা করে মেনটেন করা সম্ভব না, তাদের কাছে 50 টাকা 10 টাকা আপনি ফটোকপি করে আনতে পারবেন না। সো আপনি কি করবেন, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর জাজমেন্ট, কোনটা রিস্কি এরিয়া, কোনটার জন্য ডকুমেন্টস দরকার, কোনটার জন্য ডকুমেন্টস দরকার না, দ্যাট ইউ হ্যাভ টু জাজ, দেন দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড। তাহলে তারপর আপনাকে বলছে ইউ হ্যাভ টু ক্লিয়ারলি এক্সপ্লেইন অডিট প্রসিডিউর, টাইমিং এন্ড এক্সটেন্ড। তাহলে আপনার অডিট প্রসিডিউরে, আপনার অডিট ডকুমেন্টেশনে ওই ধরনের একটা ভাইব থাকতে হবে যে আপনি অডিটটা প্রপারলি, অডিট প্রসিডিউর আপনি অ্যাপ্লাই করছেন, আপনার যথেষ্ট যে পরিমাণ সময় অডিটে দেওয়ার কথা আপনি সময় দিয়েছেন, যে পরিমাণ দেখার কথা ওই পরিমাণ দেখেছেন। দ্যাট ইউ হ্যাভ টু ডেসক্রাইব হোয়াট অডিট প্রসিডিউরস আর পারফর্ম। আপনি কোন অডিট প্রসিডিউর পারফর্ম করছেন, আপনি কি সাবস্ট্যান্টিভ প্রসিডিউর করছেন, আপনি কন্ট্রোল টেস্ট করছেন, এগুলো আমার অডিটিং এ আছে। তো ওগুলো যে করছেন ওগুলো অডিটিং স্ট্যান্ডার্ডে গাইডলাইন আছে, হাউ টু কন্ডাক্ট দ্য টেস্ট অফ কন্ট্রোল, হাউ টু কন্ডাক্ট সাবস্ট্যান্টিভ প্রসিডিউরস। আপনি যে ওই প্রসিডিউরগুলো পারফর্ম করছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার অডিট ডকুমেন্টস দিয়ে। When they were conducted and how much testing was done to gather sufficient evidence. আপনি এভিডেন্স, অডিট এভিডেন্স অবটেইন করার জন্য আপনি কি পরিমাণ ট্রানজাকশন চেক করছেন, দ্যাট ইউ হ্যাভ টু রেকর্ড এন্ড ইউ মাস্ট হ্যাভ প্রপার ডকুমেন্টেশন অর ওয়ার্কিং পেপার। আপনি মুখে বললেন ভাই আমি তো 5000 ট্রানজাকশন চেক করছি, বাট এটা আপনার প্রমাণ হবে না, এটা এভিডেন্স হবে না মুখে বললে। আপনাকে 5000 ট্রানজাকশন চেক করছেন, আপনি যে ভাউচিং করছেন, কিভাবে করছেন, কি চেক করছেন, আপনার প্রপার ওয়ার্কিং পেপার থাকতে হবে, ডকুমেন্টস থাকতে হবে। Captures identified risk and material misstatement. Documents any high risk area or potential error that could significantly impact the financial statement. আপনাকে হাই রিস্ক এরিয়া গুলো, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিছু হাই রিস্ক এরিয়া আছে। আপনি যদি একটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, ব্যাংকের মেইন অ্যাসেট হচ্ছে ব্যাংক মানুষকে লোন দেয়, এটা ছাড়া ব্যাংকের আরো অ্যাসেট থাকতে পারে। তো লোন দিলে আমাদের দেশের প্র্যাকটিস কি, মানুষ লোন নেই হলো লোন ফেরত না দেওয়ার জন্য। তাহলে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ওয়ান অফ দা হাই রিস্ক এরিয়া হচ্ছে লোনস এন্ড অ্যাডভান্স। তাহলে ওইটাকে আপনি ওইভাবে ডকুমেন্টস করতে, ওইটা আপনি ডিটেইল চেক করছেন, ব্যাংক প্রপারলি ডিউ ডিলিজেন্স করে চেক করে চেক একদম ইন ডেপথে চেক করতে হবে। আবার কোন কোন কোম্পানিতে তো লোন নাই, তাই এক এক কোম্পানির জন্য তার হাই রিস্ক এরিয়া, হাই রিস্ক আইটেম এক একটা হবে। তো ওইটা আপনি অডিটর হিসেবে আপনার এক্সপার্টিস দিয়ে আপনি ঠিক করবেন, ওইটার প্রপার সাপোর্টিং রাখবেন যে আপনি হাই রিস্ক এরিয়াগুলো আপনি ঠিকমতো কভার করছেন এবং পটেনশিয়াল এরর কোন কোন জায়গায় থাকতে পারে। এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আমরা অডিটররা বলতে পারি, কারণ অডিট করতে 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 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করতে করতে আমাদের যে লেভেল এক্সপার্টিস হয়, আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে অ্যাসেট লায়াবিলিটির আইটেমগুলো দেখলে অ্যাট এ গ্ল্যান্স বলতে পারি কোন জায়গায় পটেনশিয়াল এরর ভুল থাকতে পারে। তো ওই এরিয়াগুলো আমরা চেক করে এভিডেন্স গ্যাদার করি।
reflect significant audit evidence and judgment applied, record any audit, record key audit findings and the professional তাহলে এটা আপনাকে রেকর্ড অডিট ফাইন্ডিংস গুলা কি কি আপনি ফাইন্ডিংস বা অবজারভেশন অর ইরেগুলারিটিস ইউ হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দ্যাট ইউ হ্যাভ টু রেকর্ড এন্ড ইউ মাস্ট হ্যাভ ওয়ার্কিং পেপার অর অডিট ডকুমেন্টেশন ওই কেসে এবং আপনি যে যে প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করছেন যেটা অলরেডি আই হ্যাভ ডিসকাসড দ্যাট শুড বি অলসো ডকুমেন্টেড আপনি কোথায় জাজমেন্ট অ্যাপ্লাই করছেন কি জাজমেন্ট অ্যাপ্লাই করছেন documents exceptions deviations and problem areas highlighting any unexpected result error and issues found during audit procedures that require further analysis আপনি কিছু ইস্যু আইডেন্টিফাই করছেন আপনার কাছে মনে হয়েছে আপনার অডিট টিমের জুনিয়র মেম্বার কিছু অডিট ইস্যুস অডিট অবজারভেশনস অডিট ফাইন্ডিংস বা ইরেগুলারিটিস বা ফ্রড বা এমবেজলমেন্ট সম্ভাব্য আইডেন্টিফাই করে আপনাকে রিপোর্ট করছে আনএক্সপেক্টেড আপনার কাছে মনে হয়েছে এটা তো ভুলও করতে পারে তাহলে আপনি এটা ফার্দার আবার রিচেক করবেন আপনি একটা জিনিস আপনার জুনিয়র এনে দিলেও আপনি দেখে বললেন যে এই কোম্পানিতে বড় ধরনের ফ্রড হয়েছে এটা ভুল হইতে পারে তাহলে আপনার মান সম্মান কিছু থাকবে না যদি আপনি ভুল কিছুকে রিপোর্ট করে নেগেটিভ বলেন ভালো শুদ্ধ কিছুকে যদি আপনি ভুল বলেন তাই এটার জন্য আমার ফার্দার অ্যানালাইসিস ফার্দার চেক করার কথা আপনাকে বলছে includes inclusion that are not self-evident from work performed provide clear justification for audit conclusion especially in complex area where the reasoning is not immediately obvious from the তাহলে যেসব কমপ্লেক্স এরিয়া আছে ওগুলার জাস্টিফিকেশন লাগবে অ্যালাইন উইথ অডিট মেথোডোলজি এন্ড টুলস ইউজড আমরা অনেক সময় অডিট টুল ইউজ করি মেথোডোলজি ইউজ করি দ্যাট শুড বি documented properly মানে ensure আপনাকে you have to ensure documentation follows professional standard including audit methodologies and technology or tool used during the process so the form and content should enable an experienced auditor with no prior involvement to fully understand the audit approach findings and conclusions তাহলে এই জিনিসগুলো আপনাকে আপনি আগে কখনো অডিট করেন নাই আপনি ফ্রেশ বা নিউ অডিটর আপনাকেও আপনার কোনো প্রায়র ইনভলভমেন্ট ছিল না বাট this will help you to understand the audit approach findings and conclusion তাহলে what audit file should contain একটা অডিট ফাইলে কি থাকতে পারে এটা আমি একটু ডিটেইল এখানে যাই এই যে খবর কি করেন এই মিউট করে কথা বলেন সরি কোথায় কথা বলতেছেন ক্লাসে ঢুকে আমরা তো সিরিয়াস ডিসকাশনে আছি আর আপনি চলে গেছেন কে কি করে আলাপ করতেছেন এমনি ক্লাস করলে হবে আচ্ছা অডিট ফাইল কি থাকবে যখন অডিট করতে যান তাদের সম্পর্কে জানা আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট তাদের ইন্টারনাল কন্ট্রোল কি ইনফরমেশন তার প্ল্যানিং প্রসেসের এভিডেন্স থাকবে অডিট কনসিডারেশন থাকবে আপনি ট্রানজাকশন এবং ব্যালেন্স গুলো কিভাবে অ্যানালাইসিস করছেন এভাবে যা যা চেক করবেন এটা একটা লিস্ট দেয়া আছে এই ধরনের জিনিসপত্র থাকতে পারে আরো স্পেসিফিক আমরা পরের স্লাইডে পাবো আচ্ছা এখন আসেন একটা অডিট ওয়ার্কিং পেপার একটা ওয়ার্কিং পেপারে কি কি থাকবে এখানে কতগুলো নাম দেয়া আছে এটাতে আমরা একটা স্যাম্পল ওয়ার্কিং পেপার দেখি যে এটা একটা অডিট ওয়ার্কিং পেপার একজন অডিটর একটা কোম্পানিতে অডিট করতে গেছে ওই কোম্পানির নাম হচ্ছে এক্সাম্পল লিমিটেড এখন ধরেন আপনাদের মধ্যে একজন ওই এক্সাম্পল লিমিটেডের অডিটর আপনাকে আপনার অডিট ফার্ম থেকে 10-12 জনের টিমে আপনাকে একজন টিম মেম্বার হিসেবে পাঠাইছে তা আপনার টিমের সিনিয়র আপনাকে বলছে যে আপনার নাম হচ্ছে মিস্টার পিসি বলছে মিস্টার পিসি আমরা তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করব তো তুমি অ্যাজ এ অডিট টিম মেম্বার ইউর রেসপন্সিবিলিটি ইজ টু ভেরিফাই দ্য পেয়েবল ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটিতে একটা পেয়েবল ফিগার আছে 100 কোটি টাকা এখন তুমি পেয়েবলটা দেখবা আরেকজন রিসিভেবল দেখবে আরেকজন অ্যাসেট দেখবে আরেকজন ট্যাক্স দেখবে আরেকজন এক্সপেন্স দেখবে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হলো ভেরিফাই করার জন্য এখন অ্যাজ এ পিসি মানে ইউর নেম ইজ পিসি ইউ আর রেসপন্সিবল টু ভেরিফাই পেয়েবল এখন আপনি যে পেয়েবলটা চেক করতেছেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ওয়ার্কিং পেপার
দিস ইজ দ্য স্যাম্পল ওয়ার্কিং পেপার যেটা আপনি তৈরি করছেন নন অডিটিকে। আচ্ছা ক্লায়েন্টের নাম ওয়ার্কিং পেপার স্যাম্পল এক্সাম্পল লিমিটেড। একটা মিনিট, আপনার টিম থেকে তুমি চেক করবা পেয়েবলটা। এখন কোম্পানির নাম হচ্ছে এক্সাম্পল লিমিটেড, কোম্পানির ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর 2013 বা 23 যাই ধরি না কেন। এখন আপনাকে ওয়ার্কিং পেপারে লিখতে হবে যে অবজেক্টিভ অফ দ্য ওয়ার্কিং পেপার, অথবা এই পেয়েবলটা চেক করার অবজেক্টিভটা কি। তা আপনার অবজেক্টিভ হচ্ছে, আপনাকে যদি আমি পেয়েবলটা চেক করতে বলি, এখন আপনি যদি যে কাজটা আপনাকে দিলাম এটার উদ্দেশ্যই না জানেন, তাহলে আপনি কাজটা করবেন কিভাবে? এই জন্য প্রথমে অবজেক্টিভটা আপনাকে লিখতে হবে। তাহলে আমার পেয়েবল চেক করার অবজেক্টিভ হচ্ছে অর্থাৎ কোম্পানির যতগুলো পেয়েবলের ফিগারটা ছিল এটা প্রপারলি কারেক্টলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসছে কিনা এটা চেক করাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এই জন্য উদ্দেশ্য বা অবজেক্টিভ আপনাকে লিখতে হবে ওয়ার্কিং পেপারে টু এনশিওর পেয়েবল লেজার ব্যালেন্সেস ফেয়ারলি স্টেট, মানে ফেয়ারলি অ্যাকাউন্টস করা হয়েছে। এখন ওয়ার্ক ডান, আপনি কি কি কাজ করছেন আপনার ওয়ার্কিং পেপারে থাকতে হবে, নাহলে আপনার সিনিয়র বা আপনার টিম মেম্বার বুঝবে কিভাবে আপনি কি কি কাজ করছেন। আপনি লিখবেন যে I have selected sample of trade payable as at 31 December এত and reconcile supplier statement to the year end payable ledger। তার মানে আপনি ধরেন কোম্পানিতে পেয়েবল আছে কয়েক হাজার, আপনি তার মধ্যে থেকে 10টা 20টা স্যাম্পল সিলেক্ট করছেন এবং সাপ্লায়ার স্টেটমেন্টের সাথে মিলাইছেন যে যেই পেয়েবল গুলা যাদের সাথে কোম্পানি লেনদেন করছে এটা কি আসলে কোম্পানির জেনুইন সাপ্লায়ার কিনা, ওই লিস্টের সাথে মিলাই দেখলেন লিস্টের মধ্যে তাদের নাম আছে কিনা, এবং পেয়েবল লেজারের সাথে ক্রস চেক করে দেখলেন এবং বাউচিং করলেন ডকুমেন্টসের সাথে যাদের সাথে পেয়েবল আছে তাদের থেকে আসলে পণ্য ক্রয় করছে কিনা। এটার জন্য রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্ট প্রকিউরমেন্ট পলিসি টলিসি সবকিছু চেক করে আপনি সব করছেন, এটা আপনি ওয়ার্ক ডানের মধ্যে লিখছেন। আসেন রেজাল্ট, আপনি যে পেয়েবলটা অডিট করলেন বা রিভিউ করলেন, হোয়াট ইজ দ্য আউটপুট অফ ইউর রিভিউ, হোয়াট ইজ দ্য রেজাল্ট, আপনি রেজাল্ট কি পাইছেন? আপনি দেখছেন যে ওয়ান ক্রেডিট নোট রিলেটেড টু উড কাটার লিমিটেড, মানে এক্সাম্পল লিমিটেড তো কোম্পানি, তারা পণ্য পারচেস করছে উড কাটার লিমিটেডের কাছ থেকে, ওদের কাছ থেকে একটা ক্রেডিট নোট ছিল যেটা কিনা অ্যাকাউন্ট ফর করা হয় নাই। তার মানে কি, আপনি পণ্য কিনছিলেন কিন্তু কিছু পণ্য আপনি ফেরত দিয়েছেন তাদেরকে। তো পণ্য ফেরত দিলে কেনা মাল যদি আপনি কৃত মাল যদি তাকে ফেরত দেন তাহলে সেটা পারচেস থেকে মাইনাস হয়ে যাওয়ার কথা না? Yes, sir. পারচেস থেকে যদি আপনি কিছু মাইনাস করেন, আপনি প্রথমে যখন ক্রেডিটে পারচেস করছেন তখন আপনার জার্নাল ছিল পারচেস ডেবিট অ্যাকাউন্ট বা ট্রেড পেয়েবল ক্রেডিট যদি আপনি বাকিতে কিনেন। এখন আপনি যখন পণ্য ফেরত দিবেন তখন কারেক্ট জার্নালটা কি হবে? উল্টাটা হবে না, পারচেস কমে যাবে না? পারচেস কমে গেলে পারচেসকে কি করতে হবে? ক্রেডিট স্যার। পারচেসকে ক্রেডিট করতে হবে, আর ট্রেড পেয়েবলও তো কমে যাবে। আমার পেয়েবল তো এমনিতে ক্রেডিট ব্যালেন্স, ওটা যদি আমি আবার কমাই দিই ওটাকে ডেবিট করবো না? Debit, sir. ডেবিট করলাম। ইয়েস স্যার। তো তাহলে আপনি মিস্টার পিসি আপনি আইডেন্টিফাই করলেন যে এই কোম্পানি পারচেসকে বাড়াই দেখাইছে 4,975 পাউন্ড, এটা আপনি আইডেন্টিফাই করছেন। আইডেন্টিফাই করে কারেক্টিভ জার্নাল হবে ট্রেড পেয়েবল ডেবিট পারচেস ক্রেডিট, আপনি ওইটাও বলে দিয়েছেন ওয়ার্কিং পেপারে। এখন গিয়ে আপনি ম্যানেজমেন্টের সাথে বার্গেন করবেন যে অডিট শেষ করে এই যে তোমার পারচেস একটা আমরা ভুল পাইছি, পারচেসটা তোমার কমাইতে হবে এত টাকা দিয়ে। ম্যানেজমেন্ট আপনার সাথে এগ্রি করলে এই জার্নালটা ম্যানেজমেন্ট দিয়ে দিল, এটা হলো ইউর সাজেস্টেড জার্নাল এন্ট্রি। ম্যানেজমেন্ট অ্যাকসেপ্টেড ইউর অ্যাডজাস্টমেন্ট, ম্যানেজমেন্ট চেক করে দেখছে ইয়েস দে আর রং এবং অডিটর ইজ রাইট, তো
according to the auditor's advice, they have made the corrective journal entry in their financial statement, in their ledger, and subsequently এটা or as a result financial statement correct হয়ে গেছে। তো এটা হলো আপনার ওয়ার্কিং পেপার। তো তাহলে ফাইনালি আপনি কমেন্ট করলেন যে যেহেতু আপনি যে প্রবলেমটা ভুলটা আইডেন্টিফাই করছেন, ম্যানেজমেন্ট অ্যাকসেপ্টেড এন্ড কারেক্টিভ অ্যাকশন অলরেডি নেওয়া হয়েছে, তো আপনার কনক্লুসিভ কমেন্ট কি এটার উপর? ওয়ার্কিং পেপার আপনি লিখছেন আফটার মেকিং দ্য অ্যাডজাস্টমেন্ট নোটেড অ্যাবভ, যে অ্যাডজাস্টমেন্টটা আপনি সাজেস্ট করছেন, পেয়েবল লেজার ব্যালেন্সেস আর ফেয়ারলি স্টেটেড। তাহলে আপনার উদ্দেশ্য ছিল পেয়েবলটা অ্যাকাউন্টসে কারেক্টলি আসছে কিনা সেটা চেক করা ছিল ইউর অডিট অবজেক্টিভ পেয়েবলটা। তো ফাইনাল কমেন্ট ছিল কি, আফটার মেকিং দ্য অ্যাডজাস্টমেন্ট, যেটা আমি আইডেন্টিফাই করছি নোটেড অ্যাবভ, এই পেয়েবলটা ফেয়ারলি স্টেটেড, মানে এই পেয়েবলে আর কোনো ঝামেলা নাই, এটা ছিল আপনার কমেন্ট। এরকম আপনি যদি প্রত্যেকটা এরিয়া চেক করে এরকম ওয়ার্কিং পেপার মেনটেন করেন, ডকুমেন্টেশন মেনটেন করেন, তাহলে আপনার কাজের মান নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না। এখন আপনাকে বললো যে তুমি পেয়েবল চেক করছো, চেক করছি, ওয়ার্কিং পেপার দেখো, আপনি এটা দেখাইতে পারলেন না, তাহলে আপনি যে চেক করছেন আপনি এটা প্রমাণ করতে পারবেন? No, sir. বুঝা গেছে সবাই? ক্লিয়ার এই ওয়ার্কিং পেপারটা? Yes, sir. জি স্যার। এই এটা আপনাদের বইতে আছে। নেক্সট ওয়ান ইজ, দেখেন এখানে ওয়ার্কিং পেপার এইভাবে হয় যে আপনি এ লিমিটেড বি লিমিটেড আপনি রিকনসাইল করতেছেন, পেয়েবল লেজার আছে 300 পাউন্ড, স্টেটমেন্ট আছে 300 পাউন্ড, তাহলে দুটো মিলে গেছে, ফাইন। বি লিমিটেড পেয়েবল লেজার আছে 747 পাউন্ড, স্টেটমেন্ট আছে 32, 15 পাউন্ডের গ্যাপ আছে, ডিফারেন্স আপনি বাইর করছেন। তাহলে এগুলো হলো কিছু মানে এই সিম্বল আমরা ইউজ করি, টিক দিই, ক্রস দিই, হ্যাঁ কোনটা এগ্রি করছে টিক দিই, নট এগ্রি হলে, এগুলো ওয়ার্কিং পেপার একটা স্যাম্পল। ওয়ার্কিং পেপারে এটা থাকে যে 1 নম্বরে দা নেম অফ দ্য ক্লায়েন্ট, 2 নম্বরে ব্যালেন্স শিট ডেট। এই যে আমরা যদি ওয়ার্কিং পেপারটাতে যাই, যে 1 নম্বরে কি আছে কোম্পানির নাম, 2 নম্বরে কি আছে যে ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2023, এভাবে কোন নম্বরে কি আছে এটা একটা ব্যাখ্যা। Automated working papers. ওয়ার্কিং পেপারস কি সারা জীবন আমরা হাতে নাকি অটোমেটেডও রাখা যাবে? এখন চেঞ্জ হয়েছে না, এখন ইলেকট্রনিক অনেক কিছু রাখা যায় না? যাবে? ইউজ করে দেখেন, automated working papers packages have been developed which can make the documentation of audit work much easier. অর্থাৎ ওয়ার্কিং পেপারের তাহলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ওয়ার্কিং পেপারস? আপনি দেখেন অ্যাডভান্টেজটা কি, দ্য রিস্ক অফ এরর ইজ রিডিউসড। আপনি যদি ম্যানুয়ালি কোনো কিছু তৈরি করেন আপনার রিস্ক ইজ ভেরি হাই, কেন আপনি নিজে যখন এক্সেলে কোনো কিছু প্রিপেয়ার করবেন, অ্যাড্রেস করবেন, আপনার মিস্টেক হইতেই পারে। বাট আপনি যদি ওয়ার্কিং পেপার অটোমেটেড করেন, সিস্টেমে আপনি এন্ট্রি দিয়ে দিলেন, অটোমেটিক্যালি আপনি আউটপুট পেয়ে গেলেন। সো আপনি ম্যানুয়ালি করার থেকে সিস্টেমে করলে ভুলের পসিবিলিটি কম হবে। ওয়ার্কিং পেপারস উইল বি নিটার এন্ড ইজিয়ার টু রিভিউ। আপনি হ্যান্ডমেড যদি ওয়ার্কিং পেপার মেনটেন করেন সেটা আরেকজন চেক করার জন্য, আরেকজনের চেক করার জন্য ডিফিকাল্ট। বাট আপনি যদি সিস্টেমে করেন, কম্পিউটারে করেন, পিসিতে করেন, পিসিতে আপনার একদম নিট অ্যান্ড ক্লিন বের হবে, সেটা রিভিউ করা ইজি, আপনার হ্যান্ড রাইটিং থাকবে না, আপনি মোছামুছি করবেন না। Then the time save will be substantial as adjustment can be made easily on all working papers including working papers summarizing the key analytical information. তাহলে দেখেন টাইম সেভ হচ্ছে। আপনি ম্যানুয়ালি যখন অডিট করবেন ইউ হ্যাভ টু টেক মাচ টাইম, অনেক লম্বা সময় নিতে হচ্ছে। বাট আপনি যখন সিস্টেমে কাজ করবেন 3 ঘন্টার কাজ আপনার 5 মিনিটসে হয়ে যাচ্ছে। সো টাইম সেভ ইজ ওয়ান অফ দ্য বিগ অ্যাডভান্টেজ। স্ট্যান্ডার্ড ফর্ম ডু নট হ্যাভ টু বি ক্যারিড টু অডিট লোকেশনস। দেখেন আপনি ম্যানুয়ালি অডিট করছেন, হিউজ ডকুমেন্টেশন ফাইল আপনার কাছে, তা আপনি একটা সিএনজি নিয়ে গাড়ি নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় জিনিসগুলা ক্যারি করছেন। বাট আপনি যখন সিস্টেমে কাজ করবেন, সফটওয়্যারে কাজ করবেন, আপনার অডিট সফটওয়্যারে থাকবে, আপনি অটোমেটেড সিস্টেমে কাজ করবেন, তাহলে আপনি জাস্ট ইমেইলে আপনি সবকিছু কাজ করে স্ক্যান করে ইমেইলে আপনি এক জায়গা থেকে পাঠিয়ে দিচ্ছেন। আপনি একটা রিপোর্ট তৈরি করলেন, আমাকে রিভিউ করতে দিলেন, জাস্ট উইদিন এ মিনিট আমার কাছে আসছে প্রপারলি ইমেইলে, বা আপনি শেয়ার করে দিলেন কোন একটা ফোল্ডারে, আমি চেক করে আপনাকে ফিডব্যাক দিয়ে দিলাম, ইউ ক্যান টেক কারেক্টিভ অ্যাকশনস।
সো অডিট ওয়ার্কিং পেপারস ক্যান বি ইমেইলড অর ফ্যাক্সড ফর রিভিউ। তো এটা আমরা সবাই জানি। সো অটোমেশনের ইম্পর্টেন্স ইজ ভেরি হাই। সো অটোমেশন কিন্তু আমাদের এখন অলমোস্ট অনেক জায়গায় হয়ে গেছে। কেসওয়্যার নামে একটা সফটওয়্যার আমরা মোস্টলি অনেক অডিট ফার্ম ইউজ করছে। সো আপনাকে মানে এখন থেকে আপনি কাজ করতে হলে আপনি ম্যানুয়াল যুগ থেকে বের হয়ে আপনাকে অটোমেশনের দিকে এবং আপনার এই টেকনিক্যাল নলেজ গুলো থাকতে হবে। তাহলে অটোমেটেড ওয়ার্কিং পেপারস এরও যথেষ্ট ভ্যালু আছে ইন অডিট। ফাইলিং ওয়ার্কিং পেপারস। ওয়ার্কিং পেপারস আপনি ফাইলিং করবেন কিভাবে? দুই ধরনের ওয়ার্কিং পেপার। হ্যাঁ দেখেন, পার্মানেন্ট অডিট ফাইল এবং কারেন্ট অডিট ফাইল, আমাদের দুই ধরনের অডিট ফাইল থাকে অডিটে। একটা হচ্ছে পার্মানেন্ট ফাইল, এঙ্গেজমেন্ট লেটার। পার্মানেন্ট ফাইলে কি কি থাকে? এঙ্গেজমেন্ট লেটার থাকে, নিউ ক্লায়েন্ট কোয়েশ্চেনিয়ার থাকে, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকে, আদার লিগ্যাল ডকুমেন্টস থাকে, ডিটেইলস অফ হিস্টোরি অফ দ্য ক্লায়েন্ট বিজনেস থাকে, বোর্ড মিনিটস অফ কন্টিনিউইং রেলিভেন্স থাকে, প্রিভিয়াস ইয়ার সাইন অ্যাকাউন্টস থাকে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট। অডিট যদি একটা কোম্পানিতে 10 বছর ধরে অডিট করি, 3 বছর 4 বছর অডিট করি, একই ডকুমেন্টস আমি বারবার রাখবো না। একটা ডকুমেন্ট সেম ডকুমেন্টসই আমার প্রত্যেক বছর একই থাকে, তাহলে এটা পার্মানেন্ট ফাইলে থাকবে। আর কারেন্ট ফাইলে কি থাকবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে, লেজার প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বছর আমাকে নতুন নতুন অ্যাকাউন্টস দিচ্ছে কোম্পানি, কারণ অ্যাকাউন্টস তো প্রত্যেক বছর চেঞ্জ হচ্ছে। তাহলে যে ডকুমেন্টস গুলো চেঞ্জ হয় ওই ডকুমেন্টস গুলো আমার কারেন্ট ফাইলে থাকে। আর যে ডকুমেন্টস গুলো, যেমন কোম্পানির সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, কোম্পানির মেমোরেন্ডাম আর্টিকেল অ্যাসোসিয়েশন, এটা হয়তো চেঞ্জ হওয়ার চান্স কম, তাহলে ওই জিনিসটা আমার পার্মানেন্ট ফাইলে থাকবে। এরকম কোন ডকুমেন্টস গুলো পার্মানেন্ট ফাইলে থাকবে, কোনগুলো কারেন্ট ফাইলে থাকবে, সেটা আলাদা করা আছে। Safe custody of audit working papers. Safe custody of custody and retention of documentation. এখন দেখেন, assurance provider should retain documents for a certain period of time. আমি অডিট করছি কোন একটা কোম্পানি, কোন একটা প্রতিষ্ঠান। এখন আমি অডিট করে আমার অডিট ডকুমেন্টস বা ওয়ার্কিং পেপার কতদিন রাখতে পারবো? এটার জন্য আমার অডিটিং স্ট্যান্ডার্ডে কোনো সুনির্দিষ্ট টাইমলাইন নাই। বলতেছে অ্যাসুরেন্স প্রোভাইডার শুড রিটেন ডকুমেন্টস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। তাহলে কত পিরিয়ড আমাকে বলছে এখানে? না স্যার। কি বলছে? সার্টেন পিরিয়ড অফ টাইম। তাহলে অ্যাজ পার অডিটিং স্ট্যান্ডার্ড আপনাদের কোয়েশ্চেন আসে, অডিটর অডিট ওয়ার্কিং পেপারস বা অডিট ডকুমেন্টস কত বছর ধরে রাখবে? যদি বলে 3 years, 2 years, certain period of time. Deciding the duration of holding working papers and further consideration should be given to the matter before the destruction. তাহলে all firms should have a document retention policy and auditing standard require auditors to keep
all audit working papers for a reasonable period of time from the end of the accounting period to which they relate. তাহলে এখানে কি বলছে, আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে ইন ডিসাইডিং ডিউরেশন। সার্টেন পিরিয়ড অফ টাইম হলো, তো এখন আপনি একটা জামালার মধ্যে পড়ে গেলেন। বাই হোয়াট ইজ সার্টেন পিরিয়ড অফ টাইম? ইট কুড বি 2 years, 3 years, 5 years, 7 years, 10 years, 12 years. দ্য সার্টেন পিরিয়ড অফ টাইম কি? আপনাকে বলছে অ্যাজ এ অডিটর ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর প্রফেশনাল জাজমেন্ট। এখন আসেন, তাহলে আপনি জাজমেন্ট কিভাবে অ্যাপ্লাই করবেন? কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার আপনি কিভাবে জাজমেন্ট অ্যাপ্লাই করবেন, তখন আমি চিন্তা করব কোম্পানি আইনের 181 নম্বর সেকশনের একটা কথা আছে, the books of accounts of every company relating to a period of not less than 12 years immediately preceding the current year together with vouchers relevant to any entry in such book of accounts shall be preserved in good order. তাহলে in that case আমি কি করব? কোম্পানিকে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে কোম্পানি আইনে, you have to maintain your documents, ledger, books of accounts for at least 12 years. তার মানে কি, একটা কোম্পানিতে যদি কোর্ট তাকে অর্ডার করে যে এখন 2026 সাল, তুমি 2016 সালের সমস্ত ডকুমেন্টস নিয়ে আসো। এক কোম্পানি যদি বলে কোর্টকে আমি পারবো না, আমার কাছে নাই, তখন বলবে কেন নাই? কোম্পানি আইনের সেকশন 181-তে বলা আছে তোমাকে সমস্ত লেজার, বুকস অফ অ্যাকাউন্ট, বাউচার মেনটেন করতে হবে অ্যাটলিস্ট ফর 12 ইয়ার্স। তাহলে আমি 2016 সালের ডকুমেন্টস তোমাকে আনতে বলছি, এখন 2026 সাল, মাত্র 10 বছর হলো, তোমার কাছে ডকুমেন্টস নাই কেন? তুমি কেন ডকুমেন্টস, ওয়াই হ্যাভ ইউ ডেস্ট্রয়েড দিস ডকুমেন্টস? কোম্পানি তখন বিপদে পড়ে যাবে না? করবে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন কথা হলো, তাহলে এখন কোম্পানিকে বলছে 12 বছর রাখতে, তাহলে অডিটর হিসাবে আমার এটা দেখার দরকার কি? আমার দেখার দরকার আছে আমি 2016 সালে অডিট করছি, তখন বললো যে অডিট ফাইন। অডিটরকে বলো তুমি ওই বছর কি অডিট করছো, এরা তো মানতেছে না ফিগার, and show your audit working papers. তুমি যে অডিট করছো প্রপারলি নাকি তোমার অডিটে গন্ডগোল ছিল, ওই অ্যাকাউন্টসে ঝামেলা ছিল, তুমি তোমার ওয়ার্কিং পেপার শো করো। এখন আমি চিন্তা করলাম ভাই অডিটিং স্ট্যান্ডার্ডে বলা আছে সার্টেন পিরিয়ড অফ টাইম, সো আই হ্যাভ অলরেডি ডেস্ট্রয়েড অল অডিট ডকুমেন্টস। আমি তো সার্টেন পিরিয়ড অফ টাইম বলতে আমি বুঝছি 5 বছর, আমি 5 বছরের মধ্যে ডেস্ট্রয় করে ফেলছি। এখন আমি অলরেডি, জি স্যার। এই জন্য আপনাকে আপনি যখন প্রফেশনাল জাজমেন্ট অ্যাপ্লাই করবেন এখানেও কিছু অ্যাজাম্পশন থাকবে। এই আমি তখন কি করব, আমি যদি কোম্পানি আইনটা আমার জানা আছে, আমি আমার অডিট ওয়ার্কিং পেপার মিনিমাম সবসময় 12 বছর রাখবো, যদি অডিটিং স্ট্যান্ডার্ডে বলা নাই। এটা আমার প্রফেশনাল জাজমেন্ট। এই জাজমেন্টটা অ্যাপ্লাই করছি আমি কিসের বেসিসে? কোম্পানি আইনের সেকশন 181 বেসিসে। It is important that firms have good security procedures over their retained working papers. Paper documents must be kept securely in locked premises. Electronic documents should be protected by electronic control. So, বুঝা গেছে সবাই রিটেনশন পলিসি? Yes, sir. আচ্ছা, নেক্সট হচ্ছে ওনারশিপ অফ এন্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন। আপনার অডিট ডকুমেন্টস, once you are auditor, অবশ্যই আপনার কাছে অডিট ডকুমেন্টস আছে, এবং আফটার কমপ্লিশন অফ অডিট ইউ হ্যাভ টু ইস্যু দ্য অডিট রিপোর্ট। সো অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপারস আর ইউর অ্যাসেট owned by you as you have prepared this. But audit, you have to prepare audit report. After completion of the audit report, you have to issue the audit report. So once it is issued, it is not belong to you. এটা তখন আর আপনার কাছে না, আপনি তো এটা শেয়ারহোল্ডারকে ইস্যু করে দিয়েছেন। সো ওয়ান্স ইট ইজ ইস্যুড দেন ইউ আর নো মোর ওনার অফ দ্য রিপোর্ট, মানে আপনি অলরেডি আপনার ওনারশিপ ত্যাগ করে তো আপনি এটা ইস্যু করে দিয়েছেন। এই জন্য বলা হচ্ছে ওয়ার্কিং পেপারস আর ইউর অ্যাসেট ওন বাই ইউ, অডিট রিপোর্ট ইজ অলসো ইউর অ্যাসেট, বাট ওয়ান্স ইট ইজ ইস্যুড দেন তো এটা পাবলিক হয়ে গেল, তখন আপনি এটা ডাইরেক্ট আপনারা ডাইরেক্ট বলতে পারেন না। অ্যাসুরেন্স প্রোভাইডার মাস্ট কিপ ওয়ার্কিং পেপারস কনফিডেন্সিয়াল, বাট
one of the fundamental principle of chartered accountant is that you have to maintain confidentiality. আমরা কি বলি? Integrity, objectivity, confidentiality. মানে as a professional accountant, you must be straightforward and honest. You have to maintain confidentiality. So in case of working papers, কারণ আপনি সিমিলার দুইটা কোম্পানির অডিট করতে পারেন at the same time. তো at the same time আপনি যখন দুটো কোম্পানির অডিট করবেন, you must keep confidentiality. তাহলে আমরা কি আমাদের প্রফেশনালদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা জানি সবাই? We have 5 fundamental principles. One is integrity. তার মানে in our professional work we have to be honest and straightforward. এটাই হলো integrity. আর confidentiality is one of the very important fundamental principles. আপনি যখন অডিট ওয়ার্ক করবেন, আপনার কাছে কোম্পানির অনেক ইম্পর্টেন্ট সাপোর্টিং ডকুমেন্ট থাকবে, সো দ্যাট ইজ ভেরি কনফিডেন্সিয়াল। ইউ ক্যান নট ডিসক্লোজ টু আদার কোম্পানি অর টু ইউর এনি ফ্রেন্ড। আপনি অডিট করে আসছেন, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন, বাট আপনি চাইলেই ওই একটা কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন আরেকজনের কাছে শেয়ার করতে পারবেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দিস পয়েন্ট। দেন সেকেন্ড ওয়ান ইজ দেন শো ওয়ার্কিং পেপারস টু ক্লায়েন্ট এট দেয়ার ডিসক্রিপশন। বাট আপনি কি কোনো ওয়ার্কিং পেপার কাউকে শেয়ার করতে পারেন কি না? হ্যাঁ, আপনাকে ইউ হ্যাভ টু অবটেইন পারমিশন ফ্রম দ্য ম্যানেজমেন্ট। ওয়ান্স ইট ইজ অবটেইন দেন ইউ ক্যান শেয়ার। সো আমরা যদি 4টা পয়েন্ট বুঝি, এই 5টা পয়েন্ট বুঝি, আমি মনে করি আপনাদের কনসেপ্ট ভেরি ক্লিয়ার হয়ে যাবে। বাট একটু ডিটেইলে যদি যাই, সেম জিনিসটা এখানে রিপিট করছে। ওয়ার্কিং পেপারস আর দ্য প্রপার্টি অফ দ্য অ্যাসুরেন্স প্রোভাইডার। আমি যেটা বললাম, as you have prepared the working paper, so it is owned by you, it is your property, your discretion এটা আপনার কাছে থাকবে। So they are not a substitute for, not part of our entity's accounting record. However, the report becomes the property of the clients once it has been issued. আমি যেটা বলছি, you have also prepared the audit report, but once it is issued, it will be public. Then you are no more owner of the report. Okay? So এতটুকু সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে। এবং অ্যাসুরেন্স প্রোভাইডারকে বলছে ইউ মাস্ট ফলো এথিক্যাল গাইডেন্স অন দ্য কনফিডেন্সিয়ালিটি অফ ওয়ার্কিং পেপারস। As working paper belong to the firm, the assurance providers are not required to show them to the client. However, the firm may show working papers to the client at their discretion. সেম জিনিসটাই জাস্ট এখানে রিপিট করছে। এখানে যে জিনিসটা ছিল এটাকে রিপিট করছে। ইনফরমেশন should not be made available to third parties without the permission of the client. An example of when working papers might be shared with a third party is when a new firm is taking over an audit from the existing auditors. এখানে আপনাকে স্টেট করতে হবে, এক্সপ্লেন করতে হবে, স্টেট whether the following advantage or disadvantage of standardized audit working papers. কোনটা অ্যাডভান্টেজ, কোনটা অ্যাডভান্টেজ না। তো আপনি কথা বলছেন এগুলো ক্লিয়ারলি আসে না এতক্ষণ। এখন স্যাম্পল কোশ্চেন গুলো দেখেন। Whether the following, whether the following are advantages or disadvantages of the standardized audit working papers. কোনটা অ্যাডভান্টেজ, কোনটা ডিসঅ্যাডভান্টেজ? Facilitate the delegation of work. এটা কি অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ? Advantage है number. B number Detract from proper exercise of professional judgment. disadvantage. Disadvantage of Means to control quality. advantage. এটা বুঝে গেছেন। এখানে আপনি কোনটা নিচের ডকুমেন্টে কোনটা কারেন্ট ফাইলে যাবে, কোনটা পার্মানেন্ট ফাইলে যাবে, এটা এখানে চলে আসবে।
দেখেন নিচের থেকে আপনি কোনটা কারেন্ট ফাইলে যাবে কোনটা পার্মানেন্ট ফাইলে যাবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটিং টু দ্য ইয়ার এন্ড এটা আমার কারেন্ট ফাইলে যাবে। ম্যানেজমেন্ট লেটার, অ্যাকাউন্ট, চেকলিস্ট, অডিট ফাইলিং নিচে থেকে এগুলা জাস্ট দুই জায়গায় আপনি সেগ্রিগেট করে বসাই দিবেন। সিম্পল জিনিস, আমরা আগে যেটা পড়ে আসছি এখান থেকে। হুইচ থ্রি অফ দ্য ফলোইং আর ট্রু? Sir, working papers belong to the Sir, auditor. ACD. SCD হবে। কোন তিনটা হবে? আবার বলুন তো কোন তিনটা হবে? ACD. sir. Excellent. The auditor will prepare documentation in relation to the field work carried out on an assurance engagement. Sir, এক number valid. এক number. To comply with the law. Documentation কি law comply করার জন্য করে? Is it valid or invalid? Not valid. So not valid হবে। Not valid. লতে তো বলে নাই ভাই, ডকুমেন্টেশন তো আমি আমার অডিটটা কমপ্লাই করার জন্য আমার অডিটিং স্ট্যান্ডার্ডে বলা আছে। Right. আইনে sir. তো বলে নাই তুমি এত পরিমাণ ডকুমেন্টস রাখো, বলছে আইনে? No, sir. To provide a record of matters of continuing significant to future audit. So valid হবে। Valid, sir. To facilitate review by senior staff. Senior staff রা সহজে রিভিউ করতে পারে। Valid. So valid। To provide adherence to, এটা ISA হবে, in a litigious situation. মানে আইনি কোনো ঝুট ঝামেলা পড়লে আপনি এটা ভবিষ্যতে Valid. আপনাকে Is it valid? Valid। Sir. সাপোর্ট দিবে। ভ্যালিড। valid. বুঝতে পেরে গেছেন? এতটুকু এই চ্যাপ্টারটা পড়লে আপনারা গুড কোশ্চেন, ভালো কোশ্চেন পাবেন পরীক্ষায়। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। স্যার একটা কোনো কোশ্চেন question? ছিল। বলেন। স্যার 2 নম্বর যে স্যাম্পল কোশ্চেন আছে ওখানে পার্মানেন্ট অডিট ফাইলের মধ্যে বোর্ড মিনিটস অফ কন্টিনিউইং রিলেভেন্স এটা বুঝিনি। কোনটা? বোর্ড মিনিটস অফ কন্টিনিউইং রিলেভেন্স পার্মানেন্ট অডিট ফাইলে। ও কোম্পানির যে বোর্ড মিটিং গুলা হয়, বোর্ড মিটিং এর মিনিটস হয়, কতগুলো রেজুলেশন হয় আর কি। হ্যাঁ, বোর্ড মিটিং করছে, মিটিং এ কি কি সিদ্ধান্ত হলো ওই রেজুলেশন গুলাকে বোর্ড মিনিটস বলে। ওগুলো ওই ফাইলে থাকে আর কি, পার্মানেন্ট ফাইলে থাকে। বোর্ডে বসে একটা ডিসিশন হয়েছে, ডিসিশন তো আরো 10 বছর ধরে ওই ডিসিশন অনুযায়ী কোম্পানি কাজ করতে পারে, তাহলে ওটা পার্মানেন্ট ফাইল থাকতে পারে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস এভিডেন্স এন্ড স্যাম্পলিং এবং রিটেন রিপ্রেজেন্টেশন। আমি আপনাদের কয়দিন ক্লাস নিলাম টিল টুডে? কয়টা ক্লাস নিলাম? মনে হয় 4টা স্যার। 4 দিন? আজ জি দিন স্যার স্যার। মনে হয়। আচ্ছা, 4 দিন হলে 8টা ক্লাস হয়ে গেছে আর কি, একদিন 2টা করে হয়। হ্যাঁ, সো আমি আগামী ক্লাসে আমার এভিডেন্স এন্ড স্যাম্পলিং এবং রিটেন রিপ্রেজেন্টেশন 2টা শেষ হয়ে যাবে। সো আমার এন্ড থেকে আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। তো এরপরে যদি 8টা ক্লাস শেষ হয়ে যাবে আর কি। এরপরে যদি ফার্দার আরো ক্লাস পাওয়া যায় সেক্ষেত্রে আমি কিছু এডিশনাল কভার করার ট্রাই করব। বাট আমার ক্লাস নেক্সট ডেতে আমার পার্ট শেষ হয়ে যাবে, আই হোপ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, সো জয়েন করেন নেক্সট ক্লাস এভিডেন্স এন্ড স্যাম্পলিং, ডকুমেন্টেশন, এভিডেন্স এন্ড স্যাম্পলিং, রিটেন রিপ্রেজেন্টেশন। এই 3-4টা চ্যাপ্টারতে কিন্তু 35 মার্কের কোশ্চেন আসবে। সেটা ইম্পর্টেন্ট পার্ট। এই আপনার ইন্টারনাল কন্ট্রোল থেকে আসবে 25, এই জায়গাটা থেকে 35। সো নেক্সট চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এভিডেন্স এন্ড স্যাম্পলিং। রিটেন রিপ্রেজেন্টেশন এটা ছোট চ্যাপ্টার,
বাট এভিডেন্স এন্ড স্যাম্পলিংটা অডিট এভিডেন্স এবং স্যাম্পলিং আপনি কিভাবে করবেন, অডিটে কতটুকু চেক করবেন, এই জিনিসগুলো কভার করবে। তো আমরা আবার দেখা হবে আমাদের ইনশাআল্লাহ পরের ক্লাসে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।